কখনো কখনো ভালোবাসা শুধু সুখ দেয় না, ভালোবাসা আমাদের ছুঁয়ে যায়, আঘাত দেয়, আর এমন জায়গায় ঠেলে দেয় যেখানে কেবল নিঃশ্বাস আর বেদনা থাকে। আজ আপনাদের জন্য গল্প প্রেমের নির্বাসন, একটি প্রেমের কাহিনী যা শুরু হয়েছিল স্বপ্নের মতো মধুর মুহূর্ত দিয়ে, কিন্তু ধীরে ধীরে মোড় নেয় অজানার পথে। এই গল্পে আছে হাসি, কান্না, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর এমন কিছু আবেগ যা তোমার হৃদয়কে চুম্বনের মতো স্পর্শ করবে। গল্পটা শেষ পর্যন্ত শোনো, কারণ প্রতিটি মুহূর্তে লুকানো আছে চমক যা তোমাকে একেবারেই বসতে দেবে না। লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখাও যারা হৃদয় কাহিনী শোনার জন্য প্রস্তুত। প্রেম, বেদনা এবং নির্বাসনের এই যাত্রায় আপনাকে স্বাগত। রাতের দ্বীপ্রহর ঘনিয়ে এসেছে। হিমেল স্তব্ধতার চাদরে ঢাকা ঘরটিতে বিছানার উপর অঘরে ঘুমিয়ে আছে বিকেল। বুকের ভেতর পরম মমতায় আগলে রাখা মায়ের সে প্রিয় ছবিটি ঘুমের ঘোরেও মাকে হাতছাড়া করতে চায়নি যেন। আজ ঘরের দরজাটা ভেতর থেকে খিলটানা। অন্ধকারের বুক চিরে সেই বন্ধ দরজার উপর আচমকা কারো হাতের শক্ত থাবা পড়ল। ওপাশ থেকে খোলার জন্য একবার ধাক্কা দিতেই আগন্তুক বুঝতে পারল আজ অন্য দিনগুলোর মতো অবারিত নয় এই দ্বার। মুহূর্তেই আগন্তুকের মুখখানা বিষণ্ণতায় ছেয়ে যায়। পকেট থেকে ফোন বের করে সে বিকেলের নাম্বারে কল দিল। রিং বাজল ঠিকই, কিন্তু ফোনের নিস্তব্ধতা ভাঙল না। হয়তো সাইলেন্ট মোডে পড়ে আছে যন্ত্রটা। নিজের উপর বিরক্তির এক সূচক শব্দ বেরিয়ে এলো আগন্তুকের ঠোঁট ছিঁড়ে। ফোনটা পুনরায় পকেটে চালান করে দিয়ে নিভু নিভু চোখে বন্ধ দরজার দিকে চাইল সে। তপ্ত এক দীর্ঘশ্বাস আর অস্ফুট স্বরে ভেতর থেকে বেরিয়ে এলো নামটা বিকেল। এতটা নিচু স্বরে ডাকা বিকেল কি তা শোনার পাত্রী? রোদ্দুর বুঝতে পারছে না সে এখন কি করবে। দীর্ঘ 2 দিন কেটে গেছে, মেয়েটাকে এক নজর চোখের দেখাও দেখেনি সে। বুকটা ফেটে যাচ্ছে বিকেলের মুখখানি দেখার জন্য। এক মুহূর্তের বেশি এই দূরত্ব আর সইছে না বলেই রাতের অন্ধকার চিরে সে ছুটে এসেছে। কিন্তু পরিস্থিতি বলছে আজ দেখা হওয়াটা বোধহয় ভাগ্যে নেই। বন্ধ দরজার ওপাশে পৌঁছানোর সব পথই যখন রুদ্ধ, তখন ব্যর্থ পায়ে পেছনে ফিরল সে। কিন্তু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আচমকা থমকে দাঁড়ালো। ভেতরে খটখট শব্দ হচ্ছে। কেউ একজন আলো জ্বালিয়েছে ঘরের ভেতর। বিকেল কি তবে উঠল? রোদ্দুর যেন জীবন ফিরে পেল। সে প্রায় হুমড়ি খেয়ে পড়ল দরজার গায়ে। এবার অতি সাবধানে খুব মৃদুভাবে দরজায় টোকা দিতে লাগল সে। মনে প্রাণে চিৎকার করে ডাকছে বিকেলের নাম, যদিও ঠোঁট জোড়া কাঁপছে নিঃশব্দে। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা। চারপাশ এতটাই নিঝুম যে একটা পিন পড়ার শব্দ কোথাও নেই। এই গভীর নৈশব্দ ভেদ করে দরজায় পড়া ওই সামান্য টোকার শব্দ ঠিক ঠিক পৌঁছে গেল বিকেলের কানে। সে কেবলই উঠেছিল ওয়াশরুমের তাগিদে, কিন্তু দরজার দিকে চোখ যেতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কেউ একজন দরজায় মৃদু চাপড় দিচ্ছে, কিন্তু কে? এ অসময়ে ওপাশে কে থাকতে পারে? হঠাৎ এক অদ্ভুত ভয়ের শীতল স্রোত বিকেলের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। প্রথমেই তার মাথায় এলো অতিপ্রাকৃত কোনো চিন্তাভাবনা। নির্ঘাত আজ ভূত প্রেতের খপ্পরে পড়েছে সে। এই এক মহাবিপদ। ভূতের ভয়েই সে সাধারণত দরজা আটকে ঘুমায় না, যাতে বিপদ দেখলে চট করে উঠে দৌড় দেওয়া যায়। আজ কখন যে অবচেতনে খিলটা টেনেছে তা তার নিজেরও মনে নেই। বিকেল এখন কিং কর্তব্য বিমূঢ়। বালিশের আশেপাশে হন্যে হয়ে হাতড়ালেও ফোনটা খুঁজে পেল না। এদিকে দরজায় টোকার শব্দ যেন অবিরত বেড়েই চলেছে। কি করবে এখন বিকেল? কার সাহায্য চাইবে সে? ভয়ে নীল হয়ে গেলেও নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো না। বুকের ওপর 3 বার ফুঁ দিয়ে নিজেই নিজেকে সাহস জোগানোর এক ব্যর্থ চেষ্টা করল সে। বিছানা ছেড়ে যখন পা বাড়ালো, তখন প্রতিটি পদক্ষেপে তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকপুক করছে। গুটি গুটি পায়ে নিঃশব্দে সে দরজার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। এরপর গলা যতটা সম্ভব শক্ত করে কম্পিত কণ্ঠে জানতে চাইল, কে ওপাশে? পুরো দস্তুর কোনো এক হাড়হিম করা হরর সিনেমার দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে বিকেলের সামনে। তার মনে হচ্ছে এই বুঝি দরজার ধাক্কাধাক্কি থেমে যাবে, আর সে যখন ভাববে আপদ বিদায় হয়েছে আর আশ্বস্ত হয়ে দরজা খুলবে, ঠিক তখনই ওপাশ থেকে কোনো এক বিভৎস প্রেতাত্মা তার ওপর ঝাঁপিয়ে পড়বে। বিকেল আবারও প্রশ্ন ছুড়ে দিল, কে ধাক্কা দিচ্ছে? উত্তর দাও। আশ্চর্যজনকভাবে বিকেলের গড়াস্বর শোনা মাত্রই ওপাশ থেকে ধাক্কাধাক্কি একদম বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন স্থবির হয়ে পড়ল। বিকেল একটা ফ্যাকাশে হাসি হাসল। নিজের এমন শোচনীয় অবস্থাতেও সে নিজের বুদ্ধির তারিফ না করে পারল না। মনে হচ্ছে সে অলৌকিক কিছু একটাকে কাবু করে ফেলেছে প্রায়। তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে হাতের কাছে কোনো অস্ত্র খুঁজল, কিন্তু কিছুই না পেয়ে শেষমেশ মেঝে থেকে ভারী পাপোশটাই হাতে তুলে নিল। ঢাল তলোয়ারের অভাব মেটাতে বর্ম হাতে নিয়েছে কোনো যোদ্ধা যেন। এবার সে দরজার ওপাশের অদৃশ্য সত্তাকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়ল, আমি জানি তুমি কে। আমি দরজা খুলবো আর তুমি আমার ঘাড় মটকে দেবে, এটাই তো তোমার ধান্দা।
কিন্তু না বাপু, ওসব ডাল গলবে না এখানে, আমি হতে দেব না তেমন কিছু। তোমার সব জারি জুরি আমি আজ ফাঁস করে ছাড়ব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দরজার ওপাশে রোদ্দুরের মুখটা সত্যিই দেখার মতো। মেয়েটা তার গলার স্বর চিনতে পেরেছে ভেবেই সে দরজায় কলাখত থামিয়ে দিয়েছিল। কারণ এই কনকনে শীতের নিস্তব্ধ রাতে তাদের এই কথোপকথন অন্য কেউ শুনুক, সেটা রোদ্দুর অন্তত চায় না। সে এসেছে একান্তে বিকেলের মুখটা একটু দেখতে, দেখে নিঃশব্দে চলেও যাবে। এমনকি রেহুনামাও এই মধ্যরাতে তার আগমনের খবর জানুক, সেটা রোদ্দুরের কাম্য নয়। কিন্তু এই মেয়ে তো পুরাই আস্ত একটা পাগল। রোদ্দুর রাগে কপাল কুঁচকে বিড়বিড় করে উঠল। পাগল ছাগল একটা। দুনিয়াতে এত মানুষ থাকতে আমার যে কেন এই আপদটাকেই ভালো লাগতে হলো খোদা জানে। সে পুনরায় দরজার নবটা ধরল। এবার নবটা একটু ঘুরিয়ে খুব নিচু আর মোলায়েম স্বরে ডাকল, বিকেল, আমি রে, দরজাটা খোল। কিন্তু ওপাশ থেকে বিকেল ততোধিক উত্তেজিত আর মারমুখী কণ্ঠে জবাব দিল, এই ভূত, আবার দরজা নাড়াচ্ছিস? এখন আবার নব ধরে টানাটানি শুরু করেছিস? আমি যদি একবার দরজা খুলি, তোকে একদম বোতলে পুরে দুনিয়া থেকে গায়েব করে দেব। তুই আমায় ভয় দেখাবি কি? আমি যে কি চিজ তা তো তুই জানিস না। জানলে এবারই ছায়াও মারাতি না। বিকেলের এমন হুঙ্কার শুনে রোদ্দুর কপালে হাত দিয়ে বিড়বিড় করে, আমি জানি আপনি কি চিজ। ভাইরে ভাই, আস্ত একটা অ্যাটম বোমা। কণ্ঠস্বর আরেকটু স্পষ্ট করে রোদ্দুর বলল, বিকেল, ওরে বাবা, ভূত না, এটা আমি। শুনতে পাচ্ছিস? বিকেল শুনল কি শুনল না বোঝা গেল না সঠিক। তবে সে পাল্টা হুঙ্কার ছেলে বলে, আমাকে দেখে মডার্ন মনে হলে কি হবে? আমি সব সূরা জানি। তোকে যদি আজ আয়াত পড়ে ভস্ম না করেছি তো আমার নামও। এই বাল, দরজা খোল। রোদ্দুরের ধৈর্য আর বাঁধ মানে না। সে প্রচণ্ড এক ধমক দিয়ে দরজায় বিকট শব্দে করাঘাত করে উঠল। অসতর্কভাবেই চিৎকার করে উঠল সে। পরমুহূর্তেই চারপাশের নিস্তব্ধতার কথা মনে হতেই ভয়ার্ত চোখে তাকালো, কেউ জেগে গেল না তো? বিকেলের ওপর ওর মেজাজটা এখন তুঙ্গে। নাটকের আর জায়গা পায় না এই মেয়ে। একবার শুধু দরজাটা খুলুক, হাড়ে মাংসে বুঝিয়ে দেবে রোদ্দুর এই মধ্যরাতে তাকে জ্বালানোর ফল কি হতে পারে। রোদ্দুরের সেই ধমক আর করাঘাতের রেশ কাটতে না কাটতেই ঝট করে দরজাটা খুলে গেল। বিস্ময়ে হতবিহ্বল এক জোড়া চোখ অবিশ্বাসের দৃষ্টি নিয়ে দরজায় স্থির হয়ে আছে। আপাদমস্তক কম্বল দিয়ে মোড়ানো, অনেকটা গুটি পাকানো এক অদ্ভুত মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। নিজের চোখের সামনেই মাঝরাতে রোদ্দুরকে রক্তমাংসে আবির্ভূত হতে দেখবে, সেটা বোধহয় তার কল্পনাতেও ছিল না। রোদ্দুর সময় নষ্ট না করে বিকেলকে প্রায় ঠেলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তেই দরজাটা আটকে দিয়ে সেটার সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, যেন এক মহাযুদ্ধ জয় করে এসেছে। এরপর দৃষ্টি ফেরালো সামনে দাঁড়িয়ে থাকা আতপাগল মেয়েটার দিকে। মনে মনে ভাবল, এই মেয়ে নাকি ভূত ভস্ম করবে, অথচ নিজে কম্বল মুড়ি দিয়ে এমন এক অদ্ভুত ভূত সেজে দাঁড়িয়ে আছে যে আসল ভূতও একে দেখলে ভিড়মি খেয়ে পড়ে যাবে। রোদ্দুর কপাল কুঁচকে কৃত্রিম রাগ নিয়ে জানতে চাইল, ফোন কই তোর? বিকেল তখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি। সে পলক্ষীন চোখে রোদ্দুরের অবয়বটা গিলে খাচ্ছে। ঘোরগ্রস্তের মতো একটু এগিয়ে এসে হাত বাড়িয়ে রোদ্দুরের গালটা আলতো করে ছুঁয়ে দেখল। অস্ফুটে প্রশ্ন করল, রোদ ভাইয়া, সত্যি তুমি? রোদ্দুর এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে মাথার চাঁদি বরাবর একটা মোক্ষম গাঁটটা বসিয়ে দিল। উষ্মা ভরা কণ্ঠে বলল, এখন বিশ্বাস হয়েছে যে আমি মানুষ, নাকি আরও একাচ্চা দেব? আঘাতটা বেশ মোক্ষম ছিল। মাথার চামড়াটা ঝিনঝিন করে উঠল বিকেলের। সে মুখটা ভোঁতা করে করুণ সরে উত্তর দিল, হয়, বিশ্বাস হয়। এরপর অপরাধীর মতো সামনে থেকে সরে গিয়ে বিছানার ওপর পা ঝুলিয়ে বসল। কম্বলটা মাথার সঙ্গে আরও খানিকটা চেপে জড়িয়ে নিয়ে নিচু স্বরে শুধালো, তা এ রাতে হঠাৎ আমার রুমে এসেছো কেন? তাতে ছেলেটা ভ্রু কুচকে বিস্ময় আর কিছুটা বিরক্তি নিয়ে পাল্টা প্রশ্ন করে বসে, তোর ঘরে আসতে হলে এখন থেকে কি পারমিশন নিয়ে আসতে হবে নাকি? এটা তো আগে জানতাম না। দুদিন ঠিকমতো বাড়িতে ছিলাম না বলে কি এর মাঝে কি নতুন কোনো আইন জারি হলো নাকি? বিকেল কম্বলটা আরও একটু জড়িয়ে নিয়ে শান্ত গলায় বলল, রাত কটা বাজে খেয়াল আছে তোমার রোদ ভাইয়া? তার চেয়েও বড় কথা, তুমি এভাবে চোরের মতো মাঝরাতে আমার ঘরে এসেছো। কেউ যদি দেখে ফেলে তবে আমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে তা কি জানো তুমি? কি যাবে আমি জানি না, তুই না হয় আমাকে বুঝিয়ে বল। রোদ্দুর ধীর পায়ে বিকেলের দিকে এগিয়ে আসে। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি বিকেলের ভেতরে সবটুকু কথা পড়ে নিতে চায়। বিকেল বেশিক্ষণ সেই গভীর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। চট করে মাথা নিচু করে দৃষ্টি সরিয়ে নিল। একরাশ জমাটবদ্ধ অভিমান গলার কাছে দলা পাকিয়ে উঠল তার। সে ধরা গলায় বলতে শুরু করলো, এমনিতেই তোমাকে নিয়ে আমাকে কম কথা শুনতে হয় না। বাড়ির যে যেভাবে পারে যখন তখন আমায় শুনিয়ে দেয়। কেউ বা রূপক অর্থে মজা করে, কেউ বা সরাসরি কটাক্ষ করতে ছাড়ে না। তোমার সামনে তো ভয়ে কেউ টু শব্দটা পর্যন্ত করে না। যত বিষ ওগলায় সব আমার কানে। সেসব তপ্ত সীসার মতো যন্ত্রণা দিয়ে আমায় শুনে যেতে হয়। হঠাৎ করেই বিকেল রোদ্দুরের চোখের দিকে সোজাসুজি তাকালো। এক বুক জ্বালা নিয়ে বলল, ওহ, তোমাকে আমি এসব কেন বলছি?
আবারও হয়তো তুমি কোনো নতুন কাণ্ড ঘটিয়ে বসবে, আর শেষে এসেই সব কিছুর দায়ভারও আমার ঘাড়েই এসে পড়বে। তার চেয়ে বরং তুমি এখন চলে যাও, আমিও একদিন চলে যাব। বড় বাবা তো জানিয়েই দিয়েছেন, আমি বিয়ে করে বিদায় নিলে তবেই নাকি তার শান্তি। আমিও কথা দিয়ে এসেছি, বিয়ে করে নেব। বাপিও তো ফোন করে ধমকালেন, আমার জন্য নাকি এই বাড়ির সবার অশান্তি, আমার কারণেই নাকি তার জীবনটা শেষ হয়ে গেছে। এবার আমি সত্যিই সবাইকে মুক্তি দিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাব। রোদ্দুরের গাঢ় শীতল চোখে চোখ রেখে বিকেল ফের দৃঢ় স্বরে বলল, অনেক দূরে, তোমার থেকেও অনেক দূরে। দৃষ্টি সরিয়ে নিয়ে খুব আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলেও। রোদ্দুরের গভীর চোখের সামনে আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখা সম্ভব হচ্ছে না, তাই চটপট বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং অপ্রয়োজনেই ফোনটা খুঁজতে শুরু করলো ঘরের এদিক সেদিক। কেন যেন তার কিছুই ভালো লাগছে না। একটু আগেও যার দেখা পাওয়ার জন্য বিকেলের অবচেতন মন হাহাকার করছিল, যাকে সামনে পেলে হাজারটা প্রশ্ন আর অভিমান উজাড় করে দেওয়ার কথা ছিল, আজ তাকে ঠিক সামনে পেয়েও বিকেলের মুখ দিয়ে কোনো কথা সরছে না। কেমন এক অদ্ভুত অসারতা গ্রাস করেছে তাকে। ভেতরে ভেতরে একটা অস্বস্তি হচ্ছে, যার কোনো কুলকিনারা সে পাচ্ছে না। তবে একটা বিষয় সে পরিষ্কার বুঝতে পারল, রোদ্দুরকে এই ঘর থেকে দ্রুত সরাতে হবে। কেউ দেখে ফেলার আগেই ওকে বের করে দেওয়া দরকার। একদিকে রাত এখন গভীর, তার উপর বন্ধ ঘরে তারা দুজন নিভৃতে একা। এই খবর যদি জানাজানি হয়, তবে কোনো এক নতুন কেলেঙ্কারি যেই বাড়িতে ধূমকেতুর মতো আছড়ে পড়বে, তা নিয়ে বিকেলের বিন্দুমাত্র সন্দেহ নেই। সম্মানের চেয়ে কলঙ্ক যে এ বাড়িতে বেশি দ্রুত ডালপালা মেলে, বিকেল তা ভালো করেই জানে। রোদ্দুর এক মুহূর্তের জন্য বোবা পাথর হয়ে গেল। নির্লিপ্তে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এসে খাটের উপর বসল, পিঠটা ঠেকিয়ে দিল খাটের হেডবোর্ডের সাথে। বিকেলের অস্থিরতা, ওর ছটপটানি, সবকিছু সে স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরানোর উপক্রম করতেই বিকেল তড়িৎ বেগে চোখ ঘুরিয়ে তাকালো। নাক কুচকে তীব্র বিরক্তি নিয়ে বলল, দয়া করে বাইরে গিয়ে খাও, এই ঘরে একদম না। কেন? আমার দম বন্ধ লাগে। জানালা খুলে দে। না, এই ঘরে খেতে পারবে না, ব্যাস। বিকেল একরোখা জবাব দেয়। সিগারেটটা একটা টান দেওয়ারও সুযোগ পেল না রোদ্দুর। আগুনের শিখাটা নিভিয়ে দিল সে। হাতের ইশারায় সেটাকে কোণের ময়লার ঝুড়িতে সই করে ফেলার চেষ্টা করল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে ওটা মেঝের ওপর গিয়ে পড়ল। বিকেল ফ্যাল ফ্যাল করে দৃশ্যটা দেখল, তারপর আবার রোদ্দুরের দিকে তাকিয়ে পুনরায় তাগাদা দিল, এবার অন্তত তুমি যাও। আর ঠিক তখনই রোদ্দুরের ভেতরের চণ্ডালটা জেগে ওঠে। বিকেলের বারবার চলে যাওয়ার জেদ ওকে ক্ষিপ্ত করে তুলল হিতাহিত জ্ঞান শূন্যভাবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রোদ্দুর প্রায় বাঘের মতো তেড়ে এসে বিকেলকে বিছানার ওপর চেপে ধরে। আকস্মিক এই আক্রমণে মেয়েটা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কিছু বলার বা প্রতিবাদ করার আগেই সে আবিষ্কার করল, রোদ্দুরের শরীরের ভারে সে প্রায় পিষ্ট। বিকেল যন্ত্রণায় মুখ খুলে চিৎকার করতে চাইল, কিন্তু পরক্ষণেই এক বিশাল পাথরের মতো শক্ত হাত ওর মুখটা সজোরে চেপে ধরল। হাত না যেন আস্ত একটা পাথর। আল্লাহ, কি প্রচণ্ড শক্তি! বাতাসের অক্সিজেনটুকু এখন বিকেলের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিঃশ্বাস নিতে জান বেরিয়ে যাওয়ার উপক্রম। বিকেল শুধু ড্যাব ড্যাব করে ওই রোদ্দুরের একরোখা চোখের দিকে চেয়ে রইল। সেই দু চোখে ধিকি ধিকি আগুন জ্বলছে, যার শিখা বিকেলের অস্তিত্বকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্তব্ধ তার প্রহরগুলো একে একে পার হয়ে যায়। দুজনেই দুজনের চোখের মনি আর মুখের আদল কোনো এক বিমূর্ত শিল্পীর মতো মুখস্থ করতে ব্যস্ত। নীরবতার সেই গভীর ক্ষণে রোদ্দুর নিজের হাতের বাঁধন সামান্য আলগা করতেই বিকেল ফিসফিসিয়ে আকুল কণ্ঠে শুধালো, কেন এমন করছো? রোদ্দুর কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার কোনো তাগিদও ওর মাঝে নেই। বিকেলের প্রশ্নটাকে স্রেফ উপেক্ষা করে ও আরও খানিকটা ঝুঁকে এলো ওর দিকে। তারপর আচমকাই নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল বিকেলের গলার ভাঁজে। মুহূর্তেই বিকেলের বুকের পাঁজরে যেন এক প্রচণ্ড বৈদ্যুতিক তরঙ্গ বইতে শুরু করে। দীর্ঘ এই জীবনে এমন শিহরণ জাগানি অনুভূতির সাথে ওর কোনোদিন পরিচয় হয়নি, আজই প্রথম। বিকেলের শরীর ভীষণভাবে দুলে উঠল। এক অজানা সংকোচেও নিজেকে সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে। খুব ক্ষীণ আর মিনতি ভরা স্বরে বলে, প্লিজ এমন করো না। ঠিক সেই মুহূর্তেই রোদ্দুর অদ্ভুত এক ফুঁ দিয়ে নিজেকে সরিয়ে নেয়। ওর ঠোঁটের কোণে খেলে যায় বক্র হাসি। বিম্মিত বিকেলকে পাথরের মতো স্তব্ধ করে দিয়ে ও বিদ্রুপের সুরে বলে উঠল, কি ভাবলি, তোকে চুমু খাবো? ইস! বিকেল ঝটপট বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। অপমানে আর রাগে ওর শরীর রি রি করে উঠেছে। যদি বয়সেও রোদ্দুরের চেয়ে বড় হতো, তবে হয়তো আজ কোষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত মানুষটার গালে। গলার স্বর সপ্তমে চড়িয়েও শাসাল, বের হও আমার ঘর থেকে, এক্ষুনি বের হও। রোদ্দুর বিন্দুমাত্র বিচলিত না হয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ল, আমায় বের হতে বলার তুই কে রে? কোনো ড্রামা করবে না একদম, জাস্ট গেট লস্ট।
এই যে আস্তানা গেড়ে বসলাম, দেখি তুই আমার কি করিস। রোদ্দুর নির্বিকার ভঙ্গিতে খাটের উপর পা ছড়িয়ে বসল। বিকেলের দু চোখ তখন আগুনের ফুলকি ঝরাচ্ছে। ও দাঁতে দাঁত চিপে বলল, রোদ ভাইয়া, কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। না হোক, সবসময় ভালো হওয়াও স্বাস্থ্যের জন্য ভালো না, এবার না হয় একটু খারাপ কিছুই হোক। তারপর আরও বেপরোয়া হতে পকেট থেকে সিগারেটের প্যাকেট টেনে বের করে আনে, ধরায় ফটাফট। অভ্যস্ত ভঙ্গিতে দুটো টান দিয়ে ধোঁয়াগুলি ছাড়ল মেয়েটার মুখ বরাবর। কেসে উঠল বিকেল। রোদ্দুরের যেন তাতে কিচ্ছু আসে যায় না, বরং দ্বিতীয় টান দিয়ে ওর লাল হাওয়া মুখ পানে চেয়ে শুধল, অভ্যেস করে না, বিয়ের পর তো সইতে হবে। কাস্তে কাস্তে চোখে পানি চলে এসেছে প্রায়। নাসিকাপথ ভেদ করে ডিরেক্ট ব্রেনে গিয়ে ধরেছে। কেমন লাগছে তার ভেতরই বিস্ময় মাখা বড় বড় চোখ করে রোদ্দুরের দিকে তাকিয়ে হতবাক হয়ে শুধল, কার বিয়ে, কার কথা বলছো? রোদ্দুর সিগারেটের ধোঁয়া ছেড়ে তাচ্ছিল্যে সুরে বলল, ওমা, এই না মাত্র নিজের মুখে স্বীকার করলি তুই বিয়েতে মত দিয়েছিস, এখন আর ন্যাকামি করছিস কেন? বিকেল নিজেকে সামলে নিয়ে একটু তেরামি করেই বলল, তাতে তোমার কি? আমি বিয়ে করলে তো তোমার খুশি হওয়ার কথা। আর একটা কথা শোনো, আমার হবু হাজব্যান্ড মোটেই তোমার মতো এমন চেইন স্মোকার কিংবা কুৎসিত মেজাজের হবে না। হি উইল বি এ জেন্টলম্যান, নট লাইক ইউ। রোদ্দুর এক ভ্রু নাচিয়ে বিদ্রুপ করল, তাই নাকি? তো কি হবে শুনি? কোনো সাধু সন্ন্যাসী হবে নাকি? হতেও তো পারে, অন্তত তোমার চেয়ে ভালো হবে। তবে তো পোড়া কপাল তোর। রোদ্দুর বেশ রসিয়ে বলে, ওসব সাধুরা কি আর আদর্শহাক বোঝে রে পাগলি? দেখবি সারাদিন বনে বাদারে তসবি জপছে আর গাছতলায় বসে আছে, তুই তখন ঘরের কোণে একা একা বিরহে জ্বলে পুড়ে খাক হবি। বিকেল কানে হাত দিয়ে আতকে ওঠে সঙ্গে সঙ্গে, ইসছি, রোদ ভাইয়া, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এসব কি ধরনের অসভ্য কথা? আরে যা ধ্রুব সত্য তাই তো বললাম, আজকালকার দিনে মানুষের মঙ্গল চাইলেও দোষ। বিকেল দুই হাত জোর করে মিনতি জানালো, এই যে দেখো, আমি হাত জোর করছি, আমার আর মঙ্গলের দরকার নেই, তুমি দয়া করে এখন বের হও প্লিজ ভাইয়া, আমার সত্যি ভালো লাগছে না, কখন যেন ভোর হয়ে যাবে। রোদ্দুর জবাবে কিছু বলল না, হাতের জ্বলন্ত সিগারেটটা ছড়ে দিল ঘরের কোণে। বিছানার চাদরের ওপর সামান্য ছাই পড়ে এক চিমটি জায়গাও পুড়ে গেল। বিকেল সেটা খেয়াল করার আগেই রোদ্দুর প্রায় এক ঝটকায় ওকে টেনে নিজের সামনে মূর্তির মতো বসালো। এক হাতে বিকেলের দুই গাল চেপে ধরে দাঁতে দাঁত চিপে শাসালো, শোন, ঘরে আসলাম 20 মিনিটও হয়নি, এর ভেতর তুই 20,000 বার যাওয়ার কথা বলেছিস। স্রেফ বাড়িতে একটা বড় ঝামেলা চলছে বলে এড়িয়ে যাচ্ছি, নইলে আজ তোর হাড্ডি গুড্ডি গুঁড়ো করে তবেই যেতাম, কথাটা মাথায় গেঁথে রাখিস। বিকেলের বুকের ভেতরটা ধক করে উঠল। সে আমতা আমতা করে বলল, তার মানে তুমি স্বীকার করলে যে বাড়িতে ঝামেলা চলছে? রোদ্দুর নিরুত্তর। বিকেল পুনরায় গাঢ়স্বরে বলে উঠল, আর এই সব ঝামেলার মূলে আমি, তাই তো? বিকেল মির্জা, বাবার লাইফের লস প্রজেক্ট, তুমি মুখে না বললেও সত্যিটা তো এটাই। বেশি বকিস না তো। রোদ্দুরের গলায় চাপা গর্জন। বেশি কই বললাম, যেটুকু বলি তাই তো বিষ হয়ে দাঁড়ায়। তুমি কেন এই টিচারকে মারতে গেলে? আমি কি তোমায় মারপিট করতে বলেছিলাম? বিকেল মাথা নিচু করে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। রোদ্দুর বিকেলের চিবুকটা ধরে উঁচু করে বলল, শোন, যে যা পাওয়ার যোগ্য আমি তাকে তাই দিয়েছি, তাতে দুনিয়া উল্টে গেলেও আমার আক্ষেপ নেই। তুই অযথাই নিজেকে অপরাধী ভাবছিস, এই বিষয়টা আমি কাল বাবাকেও বুঝিয়ে বলবো। কথাটা শোনা মাত্রই বিকেলের শরীর হিম হয়ে আসে। সে তীব্রভাবে মাথা নেড়ে বাধা দিয়ে বলে, না না, খবরদার, বড় বাবাকে তুমি কিচ্ছু বলতে যাবে না, দোহাই তোমার, কোনো সাফাই গাইবে না আমার নামে। রোদ্দুর অবাক হয়ে শুধল, কেন? এমনি না, এমনি না, সঠিক কারণটা বল। বিকেল অস্বস্তিতে উসখুস করতে লাগলো। সে আর অত ছোট বিকেল নেই, এখনকার দিনে বড়দের সম্পর্কের মারপ্যাচ স্পষ্ট বুঝতেও পারে। উমেদ মির্জা এমনিতেই তার ওপর বিষিয়ে আছেন, এখন যদি রোদ্দুর গিয়ে বিকেলের হয়ে ওকালতি করে তবে হিতে বিপরীত হবে। উমেদ মির্জা ভাববেন বিকেলই রোদ্দুরকে উস্কে দিচ্ছে। ক্লান্ত চোখ দুটি মেলেও রোদ্দুরের দিকে চাইল। ওর ভাষা ভাণ্ডারে কোনো উত্তর অবশিষ্ট নেই। ও এখন ভীষণ কাহিল। বাগবিতণ্ডার চেয়ে ওর বেশি একটা চিলতে বিশ্রাম প্রয়োজন। রোদ্দুর হয়তো বিকেলের সেই অব্যক্ত হাহাকার পড়তে পারল, তাই ধীর পায়ে উঠে দাঁড়ায়। এবার আর কোনো জেরা করল না, শুধু নিচু স্বরে বলল, ঘুমিয়ে পড়ো এবার। বিকেল অর্ধনিমিলিত চোখে শুধল, তুমি? চলে যাব। কোথায় যাবে? জেনে লাভ নেই। আবার কবে আসবে? তাও জেনে লাভ নেই। বিকেল এক মুহূর্তের জন্য বিমর্ষ হয়ে বলল, তুমি এমন কেন রোদ ভাইয়া? সবসময় এত আড়াল কেন রাখো? রোদ্দুর দরজার দিকে যেতে যেতে ছোট করে হাসে, কেমন আমি? বিকেল বালিশে মাথা এলিয়ে দিয়ে অস্ফুটে বলে, কিছু না। সে গুটিসুটি মেরে কম্বলটা গায়ে টেনে নিল। দু চোখের পাতা সীসার মতো ভারী হয়ে আসছে। হাড় কাঁপানো ঠান্ডার ভেতর একরাশা তন্দ্রা ওকে গ্রাস করছে। রোদ্দুর তখনও দরজার কাছে স্থির দাঁড়িয়ে। বিকেলের চেতনা লিপ্ত প্রায়। ঘুমের ঘোরেও বিড়বিড় করে উচ্চারণ করে, রোদ ভাইয়া, তুমি কি আমার কোনো সুন্দর স্বপ্ন নাকি নিষ্ঠুর বাস্তবতা? কোনো উত্তর এলো না, শুধু একটা যান্ত্রিক শব্দ হলো। ঘরের বাতিটা নিভে গেল। অন্ধকারের বুক চিরে দরজা খোলার আর বন্ধ হওয়ার একটা ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। তারপর সব চুপচাপ। নিস্তব্ধতায় ডুবে গেল চারপাশ। বিকেল তন্দ্রার অতল গহ্বরে তলিয়ে যেতে যেতে শেষবারের মতো ডাকল,
রোদ ভাইয়া, রোদ ভাইয়া। আর কোনো সাড়া মিলল না। গভীর ঘুমে তলিয়ে গেল এক অবাধ্য কিশোরীর অভিমানী মন। মিঠা পাতা রোদের এক ঝলক তপ্ত চুম্বনে বিকেলের ঘুম ভাঙে। খোলা জানালা দিয়ে অবাধ্য রোদের ছটা এসে লুটোপুটি খাচ্ছে ঘরের ভেতর, খানিকটা মেঝের শ্বেতপাথরে আর খানিকটা বিছানার ওপর। বিকেলের হিম হয়ে থাকা পায়ের পাতায় রোদের সেই ওমটুকু লেপ্টে যেতেই এক অদ্ভুত আলস্য মাখা আরাম শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। সে চোখ মেলে। দেয়াল ঘড়ির কাঁটা তখন 10:23 ঘরে। প্রথমেই মনে হলো এই উষ্ণ ওমটুকু গায়ে মেখে আরও কিছুক্ষণ অলসভাবে বিছানায় গড়াগড়ি করা যাক, কিন্তু পরক্ষণেই বিবেক দংশন করল, না, সামনে পরীক্ষা, পড়তে বসা উচিত। আর ঠিক সেই মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সকালের সমস্ত প্রশান্তি। মগজের কোণে হাতুড়ির মতো ঘা দিল গতকালের প্রতিটি বিষাদময় স্মৃতি। বড় চাচ্চুর সেই রূঢ় কণ্ঠস্বর, বিকেলের সেই অসহায় আত্মসমর্পণ, পড়াশোনার পাঠ চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসার কঠিন প্রতিশ্রুতি, সব কিছু এক নিমেষে সকালের রোদ্দুরকে ফিকে করে দিল মুহূর্তেই। যে শরীরটা একটু আগে আরাম খুঁজে পাচ্ছিল, মুহূর্তেই তার নীল বিষণ্ণতায় ছেয়ে গেল। শরীরের সবটুকু শক্তি যেন হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে গেল শূন্যে। বিকেল বিছানা ছেড়ে নিচে নেমে আসে। একটা মানুষের মুখ বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। লোকটা এখন কোথায়? বাড়িতে কি সে আছে, নাকি আবারও কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে? গতকাল রাতের সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো কি তবে সত্যিই ঘটেছিল, নাকি পুরোটাই ছিল বিরহী মনের সাজানো এক রঙিন স্বপ্ন? মানুষের স্বপ্ন কি এতটাও বাস্তব হয়? বিকেলের মনের ভেতর এক ঘোর লাগা ধন্দ কাজ করে। সে পাগলের মতো ছুটে গেল ঘরের কোণে থাকা ময়লার ঝুড়িটার কাছে। কাল রাতে রোদ্দুর একটা সিগারেট লক্ষ্যভ্রষ্ট করে এখানেই ফেলেছিল, তার স্পষ্ট মনে আছে। সে তো নাক মুখ কুচকে ঘৃণা ভরে চেয়েছিল সেদিকে, কিন্তু এ কি? এখানে তো কিচ্ছু নেই, কোনো ছাই নেই, কোনো পোড়া অবশেষ নেই। তবে কি সবটাই বিভ্রম, মরীচিকা, তার অবচেতন মনের কোনো কারসাজি? একটা দীর্ঘশ্বাস ফেলে বিকেল বিড়বিড় করে উঠল, তবে কি তুমি কেবল আমার স্বপ্নই হয়ে রইলে রোদ ভাই? বাস্তবের রুক্ষতায় তোমার নেই কোনো ঠাঁই। পরাজিত সৈনিকের মতো ধীর পায়ে সে আবারও বিছানায় ফিরে আসে। গুটিসুটি মেরে শুয়ে পড়ল আবারও। শরীরটা বড্ড ভারী লাগছে। মনের গহীনে এক তীব্র অস্থিরতা আর কাতরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে তার, একেবারে লো ফিল যাকে বলে। তার খুব ইচ্ছে করল কোনো এক ধূসর অজানায় হারিয়ে যেতে, যেখানে কোনো সম্পর্কের মারপ্যাচ নেই, নেই কোনো কঠিন শর্ত কিংবা ধিক্কারজনক কথাবার্তা। কিন্তু হায়, বিকেলের জীবনে আজ হারিয়ে যাওয়াটাও এক নিষিদ্ধ বিলাসিতা। শিকল পড়া এই জীবনে শান্তির খোঁজ করা এক বৃথা আস্ফালন। বিষণ্ণ বিকেল শুধু এক আকাশ হাহাকার নিয়ে জানালার রোদের দিকে চেয়ে রইল। জানালার পর্দা ভেদ করে আসা রোদে ঘরের ভেতর দীর্ঘ ছায়া পড়েছে। কক্ষের স্তব্ধতা ভেঙে ভেতরে ঢুকল তৃপ্তি, তার পেছনে স্রস্তি আর দীপ্র। এই তিন মূর্তিকে একসাথে ঘরে ঢুকতে দেখে বিকেলের বুকের ভিতরটা অজানা এক শঙ্কায় ধক করে উঠল। বিকেল বিছানায় আধশোয়া হয়ে বসে চোখে মুখে উৎকণ্ঠা ফুটিয়ে শুধালো, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? তৃপ্তি যেন আকাশ থেকে পড়ে, কই না তো, কেন, কি হবে? না মানে, তোরা সবাই এভাবে একসাথে হঠাৎ করে এলি যে? কিভাবে এলাম? পা দিয়েই তো হেঁটে হেঁটে এসেছি। এখন থেকে কি আসার আগে তোকে মেল করতে হবে? কজন আসছি, কত স্পিডে হেঁটে আসছি, সব ডিটেলস দেব? স্রস্তি আর দীপ্র মুখ টিপে হাসছে দেখে বিকেলের পিত্তি জ্বলে গেল। সে চড়া গলায় বলল, সকাল সকাল ফাজলামি করিস না তো তৃপ্তি, এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, সব রাগ তোর ওপর গিয়ে পড়বে কিন্তু। তৃপ্তি নির্বিকার ভঙ্গিতে বিছানায় পা তুলে বসে। স্রস্তিও তার পাশে জায়গা নিল। দীপ্র খাটের এক কোণে দাঁড়িয়ে রইল শান্তভাবে। বিকেলের কপাল থেকে উদ্বেগের ভাঁজ সরছে না। ওর মনে হচ্ছে ওরা অন্যরকম চোখে ওকে দেখছে, যেন কোনো গোপন রহস্যের সন্ধান ওরা জানে। এই রহস্যময় নীরবতায় বিকেল প্রায় আর্তনাদ করে উঠল, তোদের ভাবগতিক আমার ভালো লাগছে না, কি হয়েছে বল না রে প্লিজ। তৃপ্তি এবার কৃত্রিম বিস্ময়ে বলল, কি আজব, পথে এই দুটোর সাথে দেখা হলো তাই একসাথে এলাম। তুই অহেতুক প্রশ্ন করে কানের পোকা নাড়িয়ে দিচ্ছিস ভাই। চল চল সবাই চল, এই মেয়ের কাছে আসলেও জ্বালা, না আসলেও জ্বালা। তৃপ্তি বিছানা থেকে নামার উপক্রম করতেই বিকেল ওর হাতটা খপ করে ধরে ফেলে। শুকনো মুখে করুণ স্বরে বলে, আচ্ছা বস না, রাগ করিস কেন?
তৃপ্তি বিকেলের ফ্যাকাশে মুখটার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। একটু পর নরম গলায় বলে, সকালে একবার তো রুমে এসেছিলাম, দেখলাম তুই ঘুমের ঘোরে ছটফট করছিস। ঘরটা ঠান্ডায় বরফ হয়েছিল, তাই পর্দা টেনে জানালা খুলে দিয়ে গেছিলাম। এখন শুধু দেখতে এলাম ঘুম ভেঙেছে কিনা। তোকে ঠিক স্বাভাবিক লাগছে না রে, কিছু নিয়ে টেনশনে আছিস? বিকেল মুখ নামিয়ে নিয়ে অস্ফুটে জানায়, না তেমন কিছু না, এমনি। আপার ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু হুঁশ ফিরতে তো এখনো ঘন্টা দুয়েক বাকি, জানো না তুমি মাই? এই টিপ্পনিতে তৃপ্তি হাসলে ঠিকই, কিন্তু পরক্ষণেই বিকেলের দিকে তাকিয়ে অভিমানের সুরে বলে, সেটা তো জানি, কিন্তু তুই যে আজকাল আমায় আপন ভাবি না, সেটাও কিন্তু আমি জানি। বিকেল ভ্রু কুচকায়, এটা কেমন কথা, তোকে আপন ভাববো না কেন? যেটা সত্যি সেটাই বললাম। তুই আমায় পর ভাবতে পারিস, কিন্তু আমার কাছে তুই আগের মতোই আছিস। তোর কোন বাড়া ভাতে আমি ছাই দিয়েছি কিনা জানি না, কিন্তু তুই যে চরম ডিপ্রেশনে আছিস তা আমি ঠিকই জানি, আর জানি বলেই সকাল সকাল খোঁজ নিতে এসেছি। স্বস্তি যোগ করে, আপু আজ কোচিং ক্লাসটাও মিস দিয়েছে। তৃপ্তি এবার বিকেলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে গাঢ় স্বরে বলে, বড়দের ওপর অভিমান করে আমাদের সাথে দূরত্ব বাড়াস না রে। আমরা তোকে জাজ করতে আসিনি, আমরা তোর বোন, আমাদের পরিবারের একটা অবিচ্ছেদ্য অংশ। ছিলি, আছিস আর থাকবি। কিরে দীপ্র, ঠিক বললাম না? এতক্ষণ চুপ করে থাকা দীপ্র এবার মুখ খুলল। তার কিশোর কণ্ঠে আজ এক অদ্ভুত পরিপক্কতা। আপু, এই বাড়ির চঞ্চলতা তো তুমি যদি চুপ হয়ে যাও তবে বাড়িটা তো শ্মশান হয়ে যাবে। আমি ছোট হতে পারি, কিন্তু ভালো মন্দ বুঝি। প্লিজ এভাবে আপসেট থেকো না, আমাদের খুব কষ্ট হয়। স্বস্তি এবার লাজুক হাসির আড়ালে এক আকাশ মমতা নিয়ে বলল, কাল রাতে আমি ভাত খাইনি, কয়েকবার তোমার দরজায় এসে উঁকি দিয়েছিলাম। দেখেছিলাম তুমি ছোট চাচির ছবিটা জড়িয়ে ধরে কাঁদছিলে। দেখে আমার খুব কান্না পাচ্ছিল, কিন্তু রেগে যাবে ভেবে ডাকার সাহস পাইনি। তৃপ্তি যোগ করল, স্বস্তি ছুটে আমার কাছে গিয়েছিল, আমিই মানা করেছিলাম বিরক্ত করতে। বলেছিলাম কাঁদতে দে, কাঁদলে চোখ পরিষ্কার হয়, মন হালকা হয়, বিষণ্ণতা কমে যায়। আর তাই আমরা কেউ তোকে সান্ত্বনা দিতে আসিনি। তার মানে এই নয় যে আমাদের চিন্তা হয়নি। উই লাভ ইউ আপু। দীপ্রর এই কথায় ঘরের গুমোট ভাবটা মুহূর্তেই এক পশলা বৃষ্টির মতো ধুয়ে গেল। বিকেল আর নিজেকে ধরে রাখতে পারল না, চোখের কোণ জ্বালা করে উঠল ওর, দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সে মাথা নিচু করে কান্না লুকানোর চেষ্টা করতেই টের পেল তৃপ্তির মমতা ভরা হাতটা ওর চুলে বিলি কেটে দিচ্ছে। অভিমানের যে বিশাল পাথরটা বুকের ভেতর চেপে বসেছিল তা যেন মুহূর্তেই গলতে শুরু করল। সে বড্ড একা ভেবেছিল নিজেকে, অথচ ভুলে গিয়েছিল এই প্রিয় মুখগুলোর কথা। তৃপ্তি মায়াবী স্বরে বলতে নেয়, কাঁদিস না রে। বলা মাত্রই বিকেল ভ্যাঁ করে কেঁদে উঠল। এতক্ষণে সবটুকু বাঁধ ভেঙে গেছে। স্বস্তি হেসেই ফেলল, ধুর, মানা করলা কেন, এখন তো থামানোই যাবে না। দীপ্রও ফোড়ন কাটল, আপুকে যেটা করতে মানা করা হয় উনি সেটাই সবার আগে করবেন। তৃপ্তিও না হেসে পারে না। তিনজনের এই নির্মল হাসির ঝর্ণার মাঝে বিকেল একাই কেঁদে গেল। নাক ঠোঁট ফুলিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে চলল তার 5 মিনিটের মুক্তি স্নান। একরাশ ভালোবাসা আর পরম মমতায় ভরে উঠল বিকেলের বিষণ্ণ সকাল। কম্বলের কোণটা তুলে বিকেলের দিকে বাড়িয়ে দিয়ে আদুরে শাসনে বলল তৃপ্তি, অনেক হয়েছে, এবার চোখ মোছো তো। বিকেল আলতো হাসল। চোখ মুছতে মুছতে হঠাৎ মনের এক কোণে জমে থাকা প্রশ্নটা করেই ফেলল, মিশি কোথায় রে? মেয়েটা একটাও আসে না আমাদের কাছে, সারাক্ষণ কি নিয়ে যে থাকে। তৃপ্তি একটু নিঃশ্বাস ফেলে বলল, এখন আবার ওটা নিয়ে মন খারাপ করে বসিস না। ও তো বরাবরই এমন, একলা থাকতে আর নিজের মতো চলতেই পছন্দ করে। তুই তো জানিস ওকে। জানি, তাই বলে মাঝে মাঝেও কি আসতে পারে না? বিকেলের কণ্ঠে ক্ষীণ এক আক্ষেপ ঝরে পড়ল। ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন চুপচাপ ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা করবি চল। তৃপ্তির কণ্ঠে বড় বোনের মতো দৃঢ়তা। বিকেল ম্লান মুখে জবাব দিল, ইচ্ছে করছে না রে তৃপ্তি। ইচ্ছে করলেই কি আর না করলেই কি, খাবি এক চর। রাতেও তো কিছু মুখে দিসনি। এভাবে না খেয়ে থাকলে কি পৃথিবীর সব সমস্যা মিটে যাবে? বড় মা নিজেই এখন হাজারটা চিন্তায় জর্জরিত। ফুপুরও মনের অবস্থা তো বুঝিস। তোকে আগলে রাখা বা যত্ন করার মতো এখন আমরা ছাড়া আর কেউ নেই, তাই আমরা যা বলবো তোকে সেটাই শুনতে হবে। তৃপ্তির এই মাতৃসুলভ আচরণ দেখে বিকেলের মনটা হালকা হয়ে গেল। সে হেসে তৃপ্তির গায়ের ওপর গড়িয়ে পড়ল, তুই তো দেখি একদম মা হয়ে গেছিস,
চাচিকে বলবো না কি তোর বিয়ে দিয়ে দিতে? তৃপ্তি নাক ছিটকে বলল, ইস কি যে বলিস, কে করে বিয়ে? আমি তো জীবনেও এই ঝামেলার পথে পা বাড়াবো না। পাশ থেকে স্বস্তি অমনি ফোড়ন কাটল, আমিও না, আমিও কখনো বিয়ে করব না। বিকেল ভ্রূম কুচকে স্বস্তির দিকে চেয়ে মস্করা করে বলল, তোকে বিয়ে দেবেটাকে রে? তুই তো আস্ত এক আধ পাগলি। কোন ছেলে নিজের পায়ে কুড়ুল মেরে তোকে ঘরে নেবে শুনি? স্বস্তি দমে যাওয়ার পাত্রী নয়। সে চটপটে গলায় পাল্টা জবাব দিল, তোমায় যদি কেউ নিতে পারে তবে আমায়ও ঠিক কেউ না কেউ নেবে। স্বস্তির এই চটজলদি উত্তর শুনে তৃপ্তি হো হো করে হেসে উঠল। হেসে হেসে বলল, সাক্ষাৎ দুই বোন। বিকেল তুই বড় পাগল আর স্বস্তি হলো জুনিয়র ভার্সন। একদম পাগলে পাগলে টক্কর লেগেছে তোদের। বিকেল কপট রাগ দেখিয়ে স্বস্তির দিকে চেয়ে রইল, আর স্বস্তি জুবুথুবু হাসি হাসি মুখ নিয়ে বিকেলের চোখের দিকে তাকিয়ে রইল। পরাজিত হলো বিকেলই। চোখ সরিয়ে নিতেই স্বস্তি একটা জিতে যাওয়াটাই ভাব নিয়ে দীপ্রর দিকে তাকাতেই ওর মাথায় গাঁটটা দিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল দীপ্র। নে চটপট ওঠ, হাত মুখ ধুবি। তৃপ্তি তাড়া দিয়ে উঠল। বিকেল বলল, যাই, বড় বাবা কোথায়? বাড়ি নেই। ও, একটু শান্তিই লাগলো নেই শুনে। একই সঙ্গে আরও একটি প্রশ্ন মাথা উঁচিয়ে জাগল হৃদয়ের কোণে। জিজ্ঞেস করবে কিনা ভাবছে বিকেল। তৃপ্তি ওকে ভাবুক দেখে ধাক্কা দিয়ে শুধল, এই আবার কি নিয়ে ভাবতে বসে গেলি? না কিছু না রে, বলেই বিকেল অল্প একটু হাসল। বিছানা ছেড়ে নেমে এলো ঝাটপট। আমি হাত মুখ ধুয়ে নি, তোরা নাস্তা করেছিস? না করলে একসাথে সবাই করব। বলতে বলতেও নিজের ভাবনাকে পাশ কাটাতে চায়, মনকে শ্বাস দেয়। ভুলেও ওই মানুষটির নাম ওর ঠোঁট দিয়ে উচ্চারণ করা যাবে না। এমনিতেই ওর কারণে বাড়ির পরিবেশ এত উত্তপ্ত, আর নষ্ট হোক ও চায় না। তাছাড়া গত রাতে যা হয়েছিল তার পুরোটাই স্বপ্ন। স্বপ্ন বই আর কী বা হবে? রোদ্দুর ভাইয়াকে তার খালামণির বাসায় পাঠিয়ে দিয়েছে বড় বাবা। নিজের কানে শুনেছিল বিকেল। সে এখানে আসবে কোথা থেকে, তাও অত রাতে? তেবু যেন অবাধ্য মনটা বারবার না না করেই চলেছে, কথাগুলো আমলেই নিতে চাইছে না। বিকেলের নিজের প্রতি নিজের রাগ ধরে। জাহান নামে যা কইলোক, যা হওয়ার হোক, তাতে তোর কি রে? জিজ্ঞেস করে মনকে শক্ত করে। এবার আর উত্তর নেই বেচারার। আকুপাকু করে শেষমেশ চুপটি করে রইল। একটা গাঢ় নিঃশ্বাস ফেলে বাথরুমের দিকে পা বাড়াতেই তৃপ্তির ডাকে আচমকা থমকে দাঁড়ালো। পেছন ফিরে দেখল তৃপ্তি বিছানার এক কোণে আঙুল দিয়ে কিছু একটা ঘষছে। অত্যন্ত সন্দিহান গলায় জানতে চাইল, এই জায়গাটা পুড়ল কিভাবে? এই বিকেল, এটা তো নির্ঘাত আগুনের পোড়া দাগ। তুই কি উল্টাপাল্টা কিছু করেছিস নাকি? তৃপ্তির প্রশ্নে বিকেলের মস্তিষ্কের কোষে কোষে যেন দাবদাহ শুরু হলো। গত রাতের প্রতিটি মুহূর্ত স্মৃতিপটে ঝড়ের বেগে ভেসে উঠতে লাগলো, ঠিক যেমন প্রবল বাতাসে বইয়ের পাতা উল্টাতে থাকে। এক জায়গায় গিয়ে তার স্মৃতি স্থবির হয়ে গেল। বিছানার ওপর ছাই পড়েছিল, জ্বলন্ত গরম ছাই। বিকেল আর এক মুহূর্ত দেরি না করে হুড়মুড়িয়ে তৃপ্তির কাছে ছুটে আসে। তাকে প্রায় সরিয়ে দিয়ে পোড়া জায়গাটার ওপর ড্যাব ড্যাব করে চাইল। এই তো স্পষ্ট দাগ, চাদরের সুতো পুড়ে কুঁচকে আছে। তার মানে কি রোদ ভাইয়া সত্যিই এসেছিল? গত রাতের সেই রুদ্ধশ্বাস, ঝগড়া, জেদ, অভিমান, অত কাছাকাছিতে দুজনের নিঃশ্বাসের মাপঝোঁক করা, সবই কি তবে ধ্রুব বাস্তব? বিকেল কিংকর্তব্য বিমূঢ় হয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। পাশে দাঁড়ানো তিনটি কিশোর প্রাণ তখন তাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখছে। তৃপ্তি বিকেলের কাঁধে হাত রেখে পরম বিস্ময়ে ডাকল, বিকেল। বিকেল দিক বিদিক শূন্য, কি বলে নিজেকে সামলাবে তা ভেবে পাচ্ছে না। তার মনে হচ্ছে সব গোপন কথা বুঝি ফাঁস হয়ে গেছে। সবাই হয়তো বুঝে ফেলেছে এই ঘরে কাল রাতে অন্য কেউ ছিল। একরাশ লজ্জা আর অস্বস্তি তাকে আষ্টপৃষ্ঠে জাপটে ধরে। কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম তৃপ্তির নজর এড়াল না। পরিস্থিতি সামাল দিতে এবং নিজের অস্বস্তি ঢাকতে বিকেল হঠাৎ এক উদ্ভট কৌতুকের আশ্রয় নিল। সে জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল, আরে এটা তো আমিই পুড়িয়েছি। নতুন নতুন সিগারেট খাওয়া ধরেছি তো, তাই অভ্যাস নেই, যেখানে সেখানে ছাই পড়ে যায়। তোরা এভাবে অবাক হয়ে দেখছিস কেন? ছেলেরা যদি মানসিক চাপ কমাতে সিগারেট খেতে পারে, তবে মেয়েরা কেন পারবে না? মেয়েরা কি কোনো অংশে পিছিয়ে আছে নাকি? বিশ্বাস হচ্ছে না? যা গিয়ে একটা সিগারেট নিয়ে আয়, আমি এক্ষুনি তোদের সামনে টেনে দেখাচ্ছি। টাস কি খেয়ে যাবি আমার সিগারেট টানা দেখলে। বিকেল একাই হাসল, কিন্তু ঘরের নিস্তব্ধ তো ভাঙল না। তৃপ্তি, স্বস্তি আর দীপ্র কারো মুখেই হাসির রেখা নেই, বরং তাদের চোখে মুখে জমাটবদ্ধ বিস্ময় আর উদ্বেগ। নিজের হাসির প্রতিধ্বনি নিজেই সহ্য করতে না পেরে বিকেল থেমে গেল। সে আবার ওই পোড়া দাগটার দিকে অপলক চোখে চায়। অবচেতন মনে আর্তনাদ করে বিড়বিড় করে, তুমি আসলে আমার কে? সত্যি করে বলবে কি? তুমি কি কেবলই এক সুখময় স্বপ্ন, নাকি দহন মাখা এক নিষ্ঠুর বাস্তবতা রোদ ভাইয়া, নাকি শুধুই রোদ্দুর? তৃতীয় অংশ।
ক্ষিপ্র গতিতে ঝড়ের বেগে ঘরের ভেতর এসে ঢুকল সৌম্য। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, সে হাহাকার করে হাঁপাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে বাইরের ঝড়ের চেয়েও বড় কোনো প্রলয় ওর মনের ভেতর দিয়ে বয়ে গেছে। আইরিন নিজের কাজ ফেলে আতঙ্কিত হয়ে ছেলের সামনে ছুটে এলেন, বড় বড় চোখে চেয়ে রুদ্ধশ্বাসে শুধালেন, কি হয়েছে? এই সৌম্য, এমন করছিস কেন বাপ? সৌম্য মায়ের মুখের দিকে তাকালো না, কোনো উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় সে নেই। তার হাতের মুঠোয় থাকা কিছু একটা শরীরের সবটুকু শক্তি উজাড় করে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। আইরিন আর্তনাদ করে উঠলেন, করছিস কি? এই সৌম্য, কি হয়েছে বলবি তো মাকে? দুমড়ে মুচড়ে যাওয়া কাগজটা দেওয়ালের সাথে সজোরে আঘাত খেয়ে মেঝেতে পড়ে রইল। আইরিন নিচু হয়ে সেটা তুলে নিতে নিতেই ব্যাকুল হয়ে শুধালেন, কিসের কাগজ এটা? এত রাগ কার ওপর করে আছিস? কিছুই তো বলছিস না। সৌম্য ধপ করে বিছানার উপর নিজের শরীরটাকে ছেড়ে দিল। কোনোভাবেই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। চারপাশের সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে, পৃথিবীটা যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। তার পবিত্র ভালোবাসার জীবনটাকে নিয়ে ওই মেয়েটা কি স্রেফ পুতুল খেলা শুরু করেছে? মায়ের দিকে রক্ত লাল চোখে তাকিয়ে এবার তীব্র আক্রোশে ফেটে পড়ল সৌম্য। ওর কত বড় দুঃসাহস মা, তুমি ভাবতেও পারবে না। কার দুঃসাহস? খুলে বল আমায়। ও আমায় ডিভোর্স লেটার পাঠিয়েছে মা, আমাকেও ত্যাগ করেছে। আইরিনের হাত যেন অবশ হয়ে এলো। হাতে ধরা সেই দুমড়ানো মুচড়ানো কাগজটার ওপর এবার তিনি স্থির দৃষ্টি নিবদ্ধ করলেন। দলিলের ওপর বড় বড় অক্ষরে লেখা তালাকনামা। সূক্ষ্ম চোখে তিনি নামগুলো পড়লেন। একদিকে সৌম্য মির্জা আর তার ঠিক পাশেই লেখা আদিবা রহমান। আইরিন আর সৌম্যের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না। তার সাজানো গোছানো সংসারটায় যেন হঠাৎ করেই এক কালবৈশাখী ঝড় এসে আছড়ে করল। চোখের পলকে তছনছ হয়ে গেল সব বিশ্বাস, সব স্বপ্ন। এক রাশ নিস্তব্ধতা আর হাহাকার নিয়ে আইরিন সেই কাগজের দিকে চেয়ে রইলেন, যেখানে একটি কলমের টানে দুটি জীবনের ভবিষ্যৎ চিরতরে ধূসর হয়ে গেছে। সৌম্য স্থির থাকতে পারছে না, সর্ব অঙ্গ তীর তীর করে কাঁপছে তার। রাগে, ক্ষোভে, আক্রোশে এই মুহূর্তে চোখের সামনে পেনে ওই মেয়েকে পিষে গুড়িয়েই দিত বুঝি। উঠে এসে মায়ের হাত থেকে প্রায় টেনে কাগজটা নিয়ে নিল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আইরিন ওর হাত টেনে ধরে। সুধান, কোথায় যাচ্ছিস? ওকে জ্যাত কবর দিতে মা। সৌম্যের এই রূপ সম্পর্কে বড্ড অচেনা আইরিন। ছেলেকে ওই একদিনই আগ্নেয়গিরি হতে দেখেছিল, আর তারপর আজ কি বলবেন, কিভাবে সামলাবেন, কোনোটাই এই মুহূর্তে মাথায় আসছে না। তবে এই মুহূর্তে তাকে বাইরে না বেরোতে দেওয়াই উচিত। রাগের বশবর্তী হয়ে কি না কি করে বসে। আইরিন ওর হাত টেনেই খাটের দিকে নিলেন। বসতে ইশারা করে বললেন, তুই বস তো, আমি দেখছি, তোকে কিছু করতে হবে। সৌম্য ধপ করে দাঁড়িয়ে পড়ে, না, তুমি কেন দেখবে? এটা আমার আর ওর ব্যাপার, আমিই বুঝব। আমি তোর বড় চাচা, আমরা দেখছি তো বাপ, তুই শান্ত হ বলে আবার বসিয়ে দিতেই সৌম্য পুনরায় উঠে দাঁড়ায় অস্থিরভাবে। জীবনটা আমার তো মা, আমাকে বুঝতে দাও। আমি তো ওকে বিয়ের জন্য চাপ দেইনি, ও দিয়েছিল। ওর মনে চেয়েছিল আমার জীবনে আসবে, এসেছে, আর আজ মনে চাইছে আমাকে সরিয়ে দেবে। ব্যাস, ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। এটা কি একটা খেলা? যা খুশি তাই করা যায়? আইরিন অপলক চোখে সৌম্যের বিধ্বস্ত মুখটার দিকে চেয়ে রইল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এই তো তার ছেলে, বড্ড নরম মনের, বড্ড সহজ সরল আর বোকা কিসিমের একটা মানুষ। অথচ এই সরল জীবনের গল্পেই বিধাতা কেন যে এত জটিল এক চরিত্রকে পাঠালেন তা আইরিনের বোধগম্য নয়। সৌম্যের হৃদয়টা যে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা তার চোখের কোণ দেখলেই বোঝা যায়। বিধাতা কি দেখছেন না এই হাহাকার? তবে কেন এমন হতে দিচ্ছেন? সৌম্যের এই যন্ত্রণাবিদ্ধ চোখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকার শক্তি আইরিনের নেই। তিনি নিঃশব্দে সরে দাঁড়ালেন। সৌম্য আর এক মুহূর্ত সেখানে স্থির থাকল না, ধপধপ পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছেলের চলে যাওয়ার পথের দিকে চেয়ে আইরিন চোখের কোণে আঁচল টানলেন। হুট করেই মানুষটার কথা বড্ড মনে পড়ছে আজ। মানুষটা চলে গিয়ে তাদের শুধু শারীরিকভাবেই একা করে দিয়ে যাননি, মানসিকভাবেও এক বিশাল শূন্যতায় ফেলে গেছেন। আজ যদি তিনি পাশে থাকতেন তাহলে অন্তত আইরিন তার কাঁধে মাথা রেখে একটু কাঁদতে পারতেন, এই অসহ্য ভার কিছুটা হলেও ভাগ করে নিতে পারতেন। কিন্তু আজ চারপাশটা বড্ড নির্জুম, বড্ড একাকিত্বে ডোবা। কে কে সিগারেট খাওয়া ধরেছে শুনি? বিকেলের বুকের ভেতরটা যেন হঠাৎ করেই এক প্রবল ধাক্কা খেল। পরিচিত গম্ভীর কণ্ঠস্বরটা কানে আসতেই সে দরজার দিকে তাকালো এবং স্তম্ভিত হয়ে গেল। রোদ্দুর, সে তবে বাড়িতেই আছে। এবার বিকেলের মনে আর কোনো দ্বিধা রইল না। গতরাতের প্রতিটি মুহূর্ত কোনো রঙিন স্বপ্ন ছিল না, কোনো মরীচিকা ছিল না, ছিল ধ্রুব ও বাস্তব। বিকেল দ্রুত একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার মন বলছে এই মানুষটার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। কেমন যেন বুকের বাম পাশটা চিনচিন করে উঠছে, অবাধ্য এক ব্যথা দানা বাঁধছে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। এক মুহূর্তের জন্যেও রোদ্দুরের ওপর থেকে নজর সরিয়ে নেওয়া যাচ্ছে না। দুদিনের নিখোঁজ সংবাদ কাটিয়ে ফিরে আসা এই মানুষটা কি তবে আরও বেশি সুন্দর আর সুদর্শন হয়ে উঠেছে?
বিকেলের চোখে ধরা পড়ল রোদ্দুরের তীক্ষ্ণ অবয়ব, চুলগুলো নিখুঁতভাবে ট্রিম করা, চাপ দাড়িগুলো যেন আরও ঘন আর কালো হয়ে উঠেছে। গতকালই খুব কাছ থেকে রোদ্দুরের দাড়ির একটু ওপরে ডান দিকের সেই ছোট্ট তিলটা প্রথম দেখেছিল বিকেল, যখন তাদের মাঝখানের দূরত্বটুকু এক হাতেরও কম ছিল। আজ রোদ্দুরের পরনে একটি বেবি পিঙ্ক জ্যাকেট, গোলাপি রঙের সাজ পোশাকে যে একজন পুরুষকে এতটা চমৎকার আর পুরুষালী দেখাতে পারে, তাই বান্দাকে না দেখলে কোনোদিন বিশ্বাসই হতো না বিকেলের। রোদ্দুর এক অচেনা মোহমায়ায় আচ্ছন্ন করে রেখেছে চারপাশটা যেন। চোখ কিংবা মন দুটোই হাতের নাগালের বাইরে। বহু কষ্টে নিজেকে সামলে সুমলে নত হয় বিকেল। তড়িঘড়ি লাগায়, আমি ফ্রেশ হতে যাই। এই দাঁড়া। রোদ্দুর গম্ভীর মুখে আদেশস্বরূপ বলে উঠতেই বিকেলকে বাধ্য হয়ে দাঁড়াতেই হলো। তবে সে তাকালো না, কিছুতেই না। প্রাণপণে নজর এঁটে রাখল টাইলসের দিকে, যেন এর চেয়ে মনোমুগ্ধকর কোনো দৃশ্য এই মুহূর্তে হতেই পারে না। তাই তো রোদ্দুরের ঠোঁটের কোণ বেয়ে নেমে আসা এক চিলতে হাসি চোখ এড়িয়ে গেল মেয়েটার। কাঁচা ঘুম ভাঙা এলোমেলো চুল আর আলুথালু সাজ পোশাকে কি প্রিটি না লাগছে মেয়েটিকে, একদম যেন বারবি ডল। মুখখানির উজ্জ্বলতা অন্যান্য সময়ের চাইতেও বেশি। ওই বাসি মুখেই একটা কিস ছড়ে দিতে ইচ্ছে করল রোদ্দুরের, ভীষণ ভীষণ। তবে সে নিজেকে সামলাতে জানে। আশেপাশে আরও তিনটে প্রাণ ওর দিকে দ্বিধাদ্বন্দ্ব নিয়েছে, তাই নিজেকে খোলসে মুড়িয়ে নিয়ে পুনরায় জানতে চাইল, কিরে বলছিস না কেন কেউ? কে সিগারেট খাওয়া শুরু করেছে শুনি? তৃপ্তি বলতে চাইল কেউ না, তার আগেই স্বস্তি বলে ফেলল, বিকেল আপু। বলেই দাঁত দিয়ে জিভ কাটল সে। একই সঙ্গে পায়ের ওপর পাড়াও খেলো একটা। দীপ্র দিয়েছে। স্বস্তি চোখের ইশারায় সরি জানালো, ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে আসল কথাটা। বিকেলের মনে হলো মাটি ফাঁক হয়ে গেলে ও ঢুকে যায়। এটা নিয়ে এখন আবার নতুন কোনো সিনেমা শুরু হয় কে জানে। তবে মনে মনে প্রস্তুতও রইল, সিনেমা হলে হোক, সেও দেখে নেবে একচোট। কাকে বাঁচাতে এই মিথ্যে উগড়েছে ওদের সামনে, তা কি ওই বাছাজন জানে না? রোদ্দুরের পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইল। কি ভীষণ ইনোসেন্ট, দোষ ঢাকার আর বাহানা খুঁজে পেল না। কি লেম একটা এক্সকিউজ তুলেছে এদের সামনে, আর এরাও সবকটা গর্ধবের দল ওটাকেই মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। জিন্সের পকেটে দুহাত ঢুকিয়ে একটু কায়দা করেই দাঁড়ালো ছেলেটা। বিকেলের নতজানু মুখটির দিকে লম্বা দৃষ্টি ফেলে শুধালো, কিরে তুই সিগারেট খাওয়া ধরেছিস? কই আমাকে তো কোনোদিন বললি না। বললে দু ভাই বোনে একসঙ্গে সিগারেট টানতে পারতাম। আমিও একা একা খেয়ে আর আরাম পাই না রে। বিকেল মাথা তুলে চাইল। ক্যাবলার মতো দাঁতগুলি বের করে একটা হাসি দেওয়ার চেষ্টা করে বলল, আসলে রোদ ভাইয়া, হয়েছে কি, তুই বড় হয়ে গেছিস, লুকিয়ে অনেক কিছু করতে শিখে গেছিস, তাই তো? কথা টেনে নিয়ে রোদ্দুর বলতেই বিকেল থম ধরল। না, আমি কি সেটা বলেছি? মনে মনে দাঁত কিড়মিড় করল। শালা হাড় বজ্জাচ্ছিলে, নিজে সিগারেট খেয়ে ছাই ফেলা আমার বিছানার চাদর পোড়ানো, আর এখন আমাকে জাজ করা। তোর জাজ করা আমি ছুটাচ্ছি, দেখ না। মুখে বলল, আজকাল সিগারেট খাওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি। আর আমি তো অত তামাকওয়ালা সিগারেট টানি না। যেটা খাওয়া শিখেছি ওটা অনেকটাই সেফ। মেয়েদের সিগারেটই বলে ওটাকে। এসব শিখতে হয়। দেশের বাইরে এসবের অনেক চল। ওখানে চলতে গেলে আমাকেও ওদের মতনই মেনটেন করা শিখতে হবে না? তুই দেশের বাইরে যাবি? ভ্রু কুচকে গেল রোদ্দুরে। কেন, কবে? বিকেল হাসি চড়া করে। যাবই তো। লজ্জা লজ্জা ভাব করে শোধায়, আগে ভেবেছিলাম পড়াশোনার জন্য যাব, বাট এখন ভাবছি লজ্জা টেনে এনে গালে নাকে বসায়, ঢঙি গলায় বলে স্পাউস ভিসায় যাব। বাপি তো এমনিতেও আমাকে বিয়ে দিতে চায়, সো আমিও ভেবেছি বাহিরের কাউকেই বিয়ে করব। ইউনো, রিচ ডিউড, মানি পাওয়ার, ল্যাভিশিং লাইফ। উফ, কথাগুলো স্রেফ জ্বালানোর জন্যে বলা। ফলাফল হলো তাই। রোদ্দুরের বুকের ভেতরটা কেউ কাঁচি দিয়ে গুতিয়ে রক্তাক্ত করে তুলল মুহূর্তেই। চোখের সামনে ভেসে উঠল অন্য কেউ বিকেলের ওই নরম তুলতুলে মাখনের মতো হাতখানা শক্ত করে চেপে ধরে আছে। দুজনে হাঁটছে সমুদ্রের পাড়ে। উফ, কি যন্ত্রণা, কি অসহ্য ব্যথা। এগিয়ে এসে ওকে চেপে ধরতে চাইল রোদ্দুর। ছটফট করে উঠল, কিন্তু ভুলে গেল না এখানে সে আর বিকেল একলা নয়। চোখ ঘুরিয়ে বাকি সবার দিকেও চাইল। সকলেই বিস্ময় নিয়ে বিকেলকে দেখছে। মেয়েটার মাঝে মাঝে যে কি হয়, এই ভালো তো এই পাগল পাগল কথা ভাবছে সবাই। রোদ্দুর আড়ালে গরম চোখে ওর দিকে উষ্মা মিশ্রিত দৃষ্টি ছুড়ে দিল। দেখে নিল বিকেল। হাসি লম্বা করে তীব্র কটাক্ষ ছুড়ে দিল বিনিময়। গলা খাকড়ে ওঠে রোদ্দুর। দেখছিস তৃপ্তি, তোরা আসলেই জন্মের বোকা। মেয়ে হলে ওর মতো হ। ওর একটাই এম ইন লাইফ, বড়লোক রিচ কিড বিয়ে করে সেটেলড হওয়া। আর তোরা কি গণ্ডমূর্খের মতো বইয়ের খাতায় মুখ গুজে দিনরাত পড়ে থাকিস? ছি। সঙ্গে সঙ্গে মুখটা ভোঁতা করে বলল বিকেল, মজা নিচ্ছ রোদ ভালিয়া? নাও নাও, শোনো, আমি কোথাও একটা পড়েছিলাম বিয়ের পর কান্নাকাটিই করতে হবে। সাংসারিক লাইফের নানান প্যারা, কোনো সীমা পরিসীমা নেই নাকি? তো কাঁদবই যখন, বাংলাদেশে বসে কাঁদা আর আমেরিকা বসে কাঁদা, দুটোই বিস্তর ফারাক না? ওরি বাপরে বাপ,
তুই দেখি ইন ডিটেলে বহুদূর চলে গেছিস। রোদ্দুর অবাক হবার চূড়ান্ত ভান করল। আসলেই তো, আমিও এভাবে কোনোদিন ভাবিনি। তাহলে আমাকেও একটা ফরেন মেয়ে বিয়ে করা উচিত, কি বলিস? করোগে, কে মানা করছে? মুখটা লটকে গেল বিকেলের, ভেঙচি কাটলো আড়ালে। বড় বাবা তো এমনিতেও তোমাকে অ্যাড়ে গেড়ে কারো সাথে বিয়ে দেবে না, দিলে রিচ দেখেই দিবে। না না, আমি সুগার মামি চাই না, রিচ চাই, তবে আমি প্রিটি একটা মেয়েকে আমার লাইফে চাই। প্রিটি না পেতনি, অতি সুন্দর ছেলেদের কপালে পেতনি জোটে। মনে মনে বললেও মুখে হাসলো বিকেল, একটা থামস আপ সাইন দেখালো হাত তুলে। বেস্ট অফ লাক ফর ইয়োর প্রিটি লিটিল বেডি। মেজাজটাকে টুটটুট করে দিয়েছে এই মেয়ে, কি গা ছাড়া ভাব, যেন রোদ্দুর অন্য কোথাও বিয়ে করে নিলে তার বিন্দুমাত্র যায় আসে না। আর এর জন্য কেঁদে কেঁদে হয়রান হয় এই পাষাণ হৃদয়। ইচ্ছে করছে গলা ছেড়ে গান ধরেও, মাইয়াও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। তৃপ্তির দিকে তাকালো রোদ্দুর, বলে উঠল, নে তুইও বই খাতায় আগুন দিয়ে দে, একটা তো গেছে ওই লাইনে, তুইও চলে যা। সবগুলো রিচ ডিউট খুঁজে বিয়ে শাদী করে এই মির্জা পরিবারকে মুক্ত কর। তৃপ্তি হাসল, তোমাদের এই আজাইরা ক্যাচালে আমরা নেই, একদম নেই। এই চল তো সবাই, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, নাশতা না করলে চলছেই না এখন, চল চল। স্বস্তি দীপ্র দুজনকেই নিয়ে বেরিয়ে পড়ল তৃপ্তি। রোদ্দুর খুশি হলো, যাক একা পাওয়া গেছে শেষ পর্যন্ত। এবার দেখে নেবে কত হাত কলিজা বেড়েছে এই মেয়ের। তার সামনে দাঁড়িয়ে বিয়ের ঘটকালি শোনায়। পেছন ঘুরে বিকেল ডাকতেই দেখে কেউ নেই, হাওয়া বিকেন। রোদ্দুর ছুটে বাথরুমের কাছে আসলো, দরজায় সিংহের ন্যায় থাবা দিয়ে গুলে ওঠে, এই বেদব বের হ, দরজা আটকেছিস কেন ভয়ে? এখন ম্যারিড লাইফের বিবরণ শুনবো আমি, কাকে বিয়ে করা উচিত, কেমন বিস্তারিত সব শুনবো এখন, বের হ কুইক। ওপাশ থেকে ভেচে ভেচে প্রত্যুত্তর করে মেয়েটা, কেন আমার কাছে কি? যাও না, যাও তোমার ওই রিচ প্রিটি লিটিল বেবির কাছেই যাও, তার থেকে শুনে নাও। আমি এই দরজা খুলবো না, না খুললে ভেঙে ফেলবো আমি। ফেলো, তবু আমি খুলবো না। বিকেল, খুলবই না, আয়। তারপর গলা ছেড়ে গানের সুর ধরে, ইউ ক্যান আস্ক হোয়াট এভার, I will sit here for hours, telling all the cowa bird, also the gugu bird, pretty little Petni, I am so in hate with you, you. রোদ্দুর হেসে কুটি কুটি হলো, পেতনি পেতনি করছে, অথচ জানেই না নিজেকে নিজে পেতনি হিসাবে আখ্যায়িত করছে এই মেয়ে। ইস, এভাবে আর কত বেলা না খেয়ে থাকবি? যত বেলা পারবো। আর তারপর মরে যাব। মরণটা কি এতই সহজাদু? আদিবা মায়ের দিকে উষ্মা মিশ্রিত চোখে চাইল, গলা উপচে অভিমান বেরিয়ে আসতে চাইছে তার। মেদুর মেঘে ডোবা চোখ জোড়া দিয়ে তাকিয়ে বলে ওঠে, বেঁচে থাকাটাও কি সহজ করে রেখেছ তোমরা আমার জন্য? ভদ্রমহিলা বিছানার উপর বসলেন। আদিবা নিচে বসে আছে, বেডে পিঠ ঠেকিয়ে। একটা হাত তার মাথার উপর আলতোভাবে রাখতেই তেলে বেগুনে জ্বলে উঠে সরে যায় আদিবা। ঘাড় ঘুরিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, খবরদার, তোমার এই মিথ্যে ইমোশন আমায় দেখাতে আসবে না তুমি। এভাবে কথা বলছিস কেন আদু? এত কিছুর পরেও কি তোর বুঝ হবে না? হয়েছে তো, যা চেয়েছিলে আমি তাই করেছি। সৌম্যকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, ওর সঙ্গে আমার সব সম্পর্ক চুকে বুকে গেছে। তো আর কি চাও? আমি একা থাকতে চাই, একদম একা, বুঝতে পেরেছ? আর যদি মরে যাই তবে তুমি বা তোমার হাজব্যান্ড কেউ যেন আমার লাশটাও দেখতে না আসে, মাইন্ড ইট। উনি ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন আদিবার গালের ওপরে। চড় খেয়ে বিন্দুমাত্র অবাক হলো না মেয়েটা, বরং জোরে জোরে তপ্ত নিঃশ্বাস ফেলে বোঝাতে চাইল, যদি মা না হতে তবে তোমায় আমি ভস্য করে দিতে দুবার ভাবতাম কিনা সন্দেহ। বেজন্মা হয়েছিস, বেজন্মা। বাপ মা, পরিবার এসবের চেয়ে লাং আপন, লাং। দেখব কতদিন না খেয়ে থাকতে পারিস। আর যদি মরে যাস তবে যা, ভুলে যাব তোর মতো শয়তান স্বার্থপর মেয়েকে আমি পেটে ধরেছিলাম। তিনি উঠে দাঁড়ালেন। আদিবা ঠোঁটের কোণ দিয়ে এক ফোঁটা হাসি বের করে বলল, স্বার্থের কথা বলো তুমি? গটগট করে বেরিয়ে গেলেন উনি। আদিবা তার যাওয়ার পানে পানির বড় মগটা ছুঁড়ে মারল। সেটা মেঝেতে পড়ে ঝংকার তুলল বড়। বার তিনে গড়াগড়ি খেয়ে থামল। মেঝেটা পানিতে ভিজে গেছে, তার উপর জলছাপ পড়ল আসিফের। সে ভেতরে ঢুকেছে নিঃশব্দে। আদিবা মুখ ঘুরিয়ে বসে রইল। কারো চেহারা দেখার ইচ্ছে করছে না, নাকি কথা বলার মুড আছে। বরং হাতের কাছে একটা ডাইনামাইট থাকলে সব কিছু উড়িয়ে দিয়ে শান্তি পেত মেয়েটা। হৃদয়ের দহনে ওর সব জ্বলে পুলে ছাড়খাড়। আসিফ জড়ো পায়ে এগিয়ে এসে বিছানার উপর বসে। বসেই রয় মিনিট দুয়েক নিশ্চুপে। কিছু একটা বলার প্রস্তুতি নিল বুঝি। এ সময় সে দেওয়াল দেখে, টাইলস গোনে, জানালার বাইরে তাকায়, আর চোখে একবার মেয়েটাকেও পরখ করে নেয়। তারপর গলা খাঁকড়ে বলে, সইটা করলে কেন? আদিবা উত্তর দিল না।
এমনকি মুখও ঘোরালো না। যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল, ক্লান্ত পরাজিত সৈনিকের মতো। আসিফ আবারও বলল, ওরা মারত, তুমি সয়েই নিতে। সয়েই তো ছিলে এতগুলো দিন, আর কটা দিন, তারপর ওরাই ক্লান্ত হয়ে থামত। নিজে থেকে কেন? কারণ আমি চাইনি একটা কাগজের পাতা সৌম্যকে মায়ায় বেঁধে রাখুক, ধীর স্বরে বলল আদিবা। বসে যাওয়া দু চোখ নিয়ে ফিরে চাইল। আসিফ চমকায়, কি হাল হয়েছে মেয়েটার! এ কি সেই আদিবা যে নিত্যদিন মাতিয়ে তুলত এই বাড়িটাকে তার নিজস্ব পাগলামি আর চঞ্চলতা দিয়ে? না, হতে পারে না তো, এ সেই আদিবা হতেই পারে না। ঘৃণা জন্মে এ বাড়ির প্রতিটি পুরুষের ওপর, এমনকি নিজের ওপরেও। কিছুই তো করতে পারছে না সে, কিচ্ছু না। সেদিন যদি ওই চিঠিটা নিয়ে সৌম্যর কাছে পৌঁছতে পারত অন্তত, হয়তো ছেলেটা জানতো আদিবা প্রতারক নয়, নাকি বিশ্বাসঘাতক, বরং ভালোবেসে মৃত্যুকে আপন করে নিয়েছে শুধুই তার নামে। কি পরিমাণ মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে ও! কেউ নেই পাশে, কেউ না। এই যুদ্ধ কেবল ওর একার, এই যাতনা কেবলই ওর ব্যক্তিগত। আসিফের মন খারাপ হয় প্রচণ্ড। চোখ ফিরিয়ে নিল ও। শুনতে পেল রুগ্ন কণ্ঠস্বরটা নাড়িয়ে থেমে থেমে বলছে মেয়েটা, জানিস, আমি কোনোদিন ভাবিনি আমার ভাগ্যের লিখন এত খারাপ। বিশ্বাস কর, ভাবতেই পারিনি। যদি জানতাম তবে ওকে জড়াতাম না। তুই তো সৌম্যকে চিনিস না ব্যক্তিগতভাবে, যদি চিনতি তবে ওকে আইডল মানতি। দেখতি পুরুষ মানুষও কত মায়াকারা হয়, কি ভীষণ স্নিগ্ধ, সুন্দর, পবিত্র হয়। ওর কোনো বাজে অভ্যেস ছিল না জানিস। আর বিপদ আপদে যদি তুই কাউকেও পাশে না পাস, তবু চোখ বুজে দেখবি ও আছে। ওর এই ব্যক্তিত্বই আমাকে টেনেছিল। আমি সব ভুলে ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলাম। পেলামও, বাট আমার নসিব রাখতে পারলাম না। গুঙিয়ে উঠল ও। আসিফ ফিরে তাকালো। আদিবাও ওর দিকেই চেয়েছিল। শেষ পর্যন্ত যা ছিল না তা ধরে রাখতে চাওয়ার কোনো মানে নেই। মায়ার গিট্টুতে আটকা পড়লে তর্পে তর্পে মরে যাবে ও। আমি চাই না, তাই সই করে দিয়েছি। না হয় থাকলাম ওর জীবনে প্রতারক হয়ে, না হয় আমার নামটা শুনে ওর ঘেন্নাই পেল দুফোঁটা। তবু ভালো থাকবে ও, বেঁচে থাকবে। আর তুমি? আমি ভালোবাসার মানুষটা ভালো আছে জানাই তো নিজের ভালো থাকা, তাই না? হোক সেটা অন্য কারো সঙ্গে, তবু যে স্বপ্নগুলো আমার ছিল, আমাদের ছিল, তার সবটাই তার হোক, একান্ত তার হোক। মুচকি হেসে আদিবা কথা শেষ করে। আসিফ কিছু বলতে পারে না, কেবল বোকার ন্যায় চেয়ে থাকে ওই মুখটির দিকে। ভালোবাসায় ত্যাগ জীবনের সিনেমা কিংবা ছবিতেই তো দেখেছিল এমন, বাস্তবেও যে সম্ভব আদিবা বুঝিয়ে দিল। ভালোবাসলেই তাকে নিজের করে পেতে নেই, ছেড়ে দিয়েও ভালোবাসা যায়, দূরে থেকেও ভালোবাসা যায়। ভালোবাসা যায় বেঁচে থাকায় কিংবা মৃত্যুতে, ভালোবাসা যায় কেয়ামতেও। আসিফ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার মনের সব ভাষা আজ এক অতল স্তব্ধতায় গিয়ে মিশেছে। তবে এই নীরবতার আড়ালে বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। সে একবার দেয়ালের দিকে তাকালো। কোথাও কোনো সিসি ক্যামেরা প্রকাশ্যে চোখে পড়ে না, কিন্তু সে জানে এই ঘরের কোথাও না কোথাও লোনা চোখে তাকিয়ে আছে সেই গোপন লেন্স, যেখান থেকে প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাস রেকর্ড করা হয়। সেদিন তো এভাবেই সব ওলটপালট হয়ে গিয়েছিল। তার আর আদিবার একান্ত আলাপগুলো আড়ি পেতে শুনেছিলেন আশফাকুল রহমান। আদিবা তাকে যে মুক্তির কাগজটি দিয়েছিল সেটি আসিফের হাত পর্যন্ত পৌঁছানোর আগেই দরজার নিচ দিয়ে ছো মেরে নিয়েছিলেন তিনি। এরপর শুরু হয়েছিল এক নারকীয় অধ্যায়। আশফাকুল রহমান আর আসিফের বাবা দুজন মিলে তাকে যে ভাষায় অপমান করেছিলেন তা মনে পড়লে এখনও আসিফের কান দিয়ে তপ্ত সীসা চুইয়ে পড়ে। আদিবাকে সমর্থন করার অপরাধে, তার ব্যথায় ব্যথিত হওয়ার দায়ে তাকে শুনতে হয়েছিল সে পুরুষ নামের কলঙ্ক। আশফাকুন তো ভাইয়ের দিকে তাকিয়ে ঘৃণায় থুতু ছিটিয়ে বলেছিলেন, এমন অপদার্থ ছেলে জন্ম দিয়েছ, এর দুই হাতে চুরি পুড়িয়ে ঘরে বসিয়ে রাখো। এ তো ছেলে নয়, এ বাড়ির মান ইজ্জত ডুবানোর জন্য জন্মানো এক বেজন্মা। একজন তো কুলঙ্গার হয়েছেই, এটাও দেখি সেই পথেই নেমেছে। ছি! সেই জঘন্য বাচনভঙ্গি আর নিষ্ঠুর শব্দগুলো আসিফের মগজে কামড় দেয়। নিজের জন্মের প্রতি এক তীব্র ঘৃণা বিষের মতো ছড়িয়ে পড়ে রন্ধ্রে রন্ধ্রে। রাগে তার মাথা ঝিমঝিম করে ওঠে, চোখের মনি রক্তাভ হয়ে যায়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সে হয়তো বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে, এমন এক ঘোর তৈরি হয় তার ভেতরে। জীবনে কোনো দিন এতটা ক্রোধ তাকে গ্রাস করেনি। দমাদম পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায় আসিফ। তার চলে যাওয়ার শব্দের প্রতিধ্বনি বিলীন হওয়ার পরও আদিবা ওভাবেই বসে থাকে, নিথর, নিশ্চুপ আর অসহায়। যেন এক জিম্মি হওয়া জীবন তার, যার নিজের বলতে কিছুই নেই, কেবল তাকিয়ে থাকা ছাড়া। আজকের খাবার ঘরটা এক নিরেট পাথরের স্তব্ধতায় জমে আছে। পরিবেশটা এতটাই থমথমে যে বাতাসও খুব সাবধানে ঘরের ফাঁক ফোকর গলিয়ে নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে।
কারো মুখে কোনো রা নেই, কারো কণ্ঠে কোনো শব্দ নেই, কেবল চামচ আর বাটির যান্ত্রিক টুংটাং আওয়াজ সেই অসহ্য নীরবতাকে আরও প্রকট করে তুলছে। মির্জা পরিবারের প্রায় সবাই আজ একত্রে দস্তরখানে বসেছে, কেবল বিকেল বাদে। সে ইচ্ছে করেই আসেনি। তৃপ্তি আর স্বস্তি বেশ কয়েকবার ওর ঘরে গিয়ে সাধাসাধি করেছে, কিন্তু লাভ হয়নি। মেয়েটা এক অজানা আতঙ্কে আষ্টেপৃষ্টে জড়িয়ে বিছানায় মূর্তির মতো পড়ে আছে। ডাইনিং টেবিলে আজ রোদ্দুর আছে খোদ ওসমান মির্জাও। তাদের সামনে গিয়ে দাঁড়ানোর মানসিক শক্তি বিকেলের নেই। সে কোনোভাবেই চায় না এই মুহূর্তে ওই মানুষগুলোর চোখের সামনে পড়তে। বাপ আর মেয়ের মাঝখানে আজ যে যোজন যোজন দূরত্বের দেয়াল দাঁড়িয়েছে, তা কি কোনোদিন খুঁজবে? কোনো শ্রাবণের অবিরাম ধারা কি পারবে এই জমে থাকা তিক্ততার গ্লানি ধুয়ে মুছে সাফ করে দিতে? উত্তরটা কারও জানা নেই। বিষণ্ণতা আর একরাশ অস্বস্তি নিয়ে বাকিরা খাওয়ায় মন দিল। রেহনুমা অতিভাজির বাটিটা ছেলের দিকে বাড়িয়ে ধরে নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন, এটা খেয়ে দেখ, চিংড়ি দিয়ে করা। রোদ্দুর হাত উঁচু করে মাকে থামবার ইশারা করে। না, নেব না। পরমুহূর্তে শুকনো পাতের ভাতে আঙুল চালায়। রেহনুমা একটু অবাক কণ্ঠেই বলেন, কেন রে, তোর সবচেয়ে ফেভারিট বলেই তো। ইচ্ছে করছে না, জবাব দেয় রোদ্দুর। রেহনুমা চুপ করে যান। চোখে মুখে একটা মেদুর রঙের ছায়া নেমে আসে তার। উমেদ মির্জা স্ত্রীর বিষণ্ণতাকে এড়িয়ে যেতে পারলেন না। ভাত চাবাতে চাবাতে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, একটু নিলে কি ক্ষতি হতো বাবা? তোমার মা অনেক শখ থেকেই রান্না করেছিলেন। রোদ্দুর উমেদ মির্জার দিকে স্পষ্ট সরাসরি চোখে তাকালো। উমেদ মির্জা এবং রোদ্দুরের চেয়ারটা একদম মুখোমুখি আসনে। সে বলল, ভালো না লাগলেও অনেক কিছুই করতে হয়, এক প্রকার বাধ্য করা হয় করার জন্যে। বাট এটা কেন বাবা? ধরো আমার একটা জিনিস ভালো লাগছে না, আমি সেটাতে কমফর্ট ফিল করছি না, তখন তোমার কাছে কোনটা আগে, আমার কমফর্ট নাকি ওই কাজটা? কি কথার কি জবাব! উমেদ মির্জা চমকে উঠলেন। ছেলের কণ্ঠস্বর এমন কেন? বুঝতে পারলেন না ঠিক করে। ছেলেটা তার এসেছে সকালবেলায়, না বলে কয়ে হঠাৎ এসে হাজির হয়েছে, অথচ এদিকের ঝামেলা না মেটানো পর্যন্ত তাকে খালার বাসায় থাকবার কঠিন নির্দেশনা দিয়েছিলেন তিনি। সেটা রোদ্দুর মানেনি। জীবনে এই প্রথম রোদ্দুর নিজে থেকে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং তাই তামিল করছে। এমনকি কথার পৃষ্ঠে কথাও ছুটছে দৃঢ় স্বরে। উমেদ মির্জা শক্ত হয়ে উঠলেন ভেতরে ভেতরে, প্রকাশ করলেন না সঙ্গে সঙ্গে। একটু সময় নিয়ে চোখের কোণ দিয়ে রেহনুমার দিকে একটি দৃষ্টি ছুড়ে দিয়ে শুধালেন, অবশ্যই তোমার কমফর্ট বেছে নেব। আবারও থেমে যোগ করলেন, তুমি জানো তোমাদের ওপর আমার কাছে অন্য কিছুই নাই। রোদ্দুর ঠোঁটের কোণ দিয়ে অল্প একটু হাসি ছুড়ে দিয়ে পুনরায় খাওয়ায় মন দিল। উমেদ মির্জাও থম ধরা হাতটা চালালেন ভাতের পাতে, তবে মনে একটা কামড় দিয়ে ধরে রইল কিছু। সেটাকে এড়াতে পারলেন না মোটেই। ওসমান মির্জার এসবে অবশ্য মাথা ব্যথা নেই কোনো। তিনি আজ বাসায় এসেছেন, বড়জোর রাতটা থাকবেন, তারপর আবার 5-7 দিনের জন্য গায়েব হবেন। দিশা কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছে, না নিয়ে গেলে আবার আরেক যন্ত্রণা। আপাতত সেদিকেই তার সমস্ত ধ্যান জ্ঞান। তাছাড়া বড় ভাই যখন বিকেলের বিয়ের ব্যাপারে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েইছে, তখন আর ওসমানের বলার কি আছে? বিয়ে হয়ে চলে যাক, তারপর সে দিশার ব্যাপারে এ বাড়িতে কথা তুলবে। দিশা এবং তার সন্তানকে সে নিয়ে আসবে, নতুনভাবে জীবন গোছাবে। কত কত পরিকল্পনা মাথার ভেতর। এর ভেতর রোদ্দুরের বলা কথাটি কানের পাশ ঘেঁষে বেরিয়েই গেল প্রায়। ওসমান মির্জা শুনতে পেলেন না বলে আবারও ডেকে উঠল তাকে রোদ্দুর। এবার বেশ কড়াভাবেই ডাকল, ছোট চাচ্চু। ওসমান মির্জা খাওয়া থামিয়ে মাথা তুললেন, আমাকে ডাকো? হ্যাঁ আপনাকে। কোথায় থাকেন? কতবার ডাক দিলাম? সরি বাবা, খেয়াল করিনি। জানি তাই ডাক দিলাম, আপনার উচিত ছিল এদিকে খেয়াল দেওয়া। দিলে দেখতে পেতেন বিকেল খাবার টেবিলে আসেনি। ওসমান মির্জা সঙ্গে সঙ্গে কুঁচকে ফেললেন। উমেদ মির্জাও থম ধরা চোখে ছেলের পানে তাকিয়ে আছে। রোদ্দুরের হাব ভাব কিছুটা মাতাল মাতাল লাগছে তার। ছেলে তো কোনোদিন ড্রিঙ্ক করে না, তাহলে আজ এত অসংলগ্ন কেন তার আচরণ? এমন কিছু কি হয়েছে যা সে জানেন না? তার ঈগলের দৃষ্টি এড়িয়ে যাবার কথা তো নয়। রোদ্দুর পুনরায় বলে ওঠে, সবাই আনন্দ করে খাচ্ছে, আপনার মেয়ে একা একা নিজের ঘরে দরজা আটকে বসে আছে। আপনার কি একবারও তাকে ডাকার খেয়াল আসেনি ছোট চাচ্চু? ওসমান মির্জা গম্ভীর কণ্ঠে শুধালেন, সেটা আমার ব্যক্তিগত বিষয় বাবা। তুমি ছোট মানুষ, বড়দের ব্যাপারে ঢুকতে হয়। প্রায় কথা কেড়ে নিয়েই বলে রোদ্দুর, বড়দের ম্যাটারে ছোটদেরও ঢুকতে হয়। যখন দেখি বড়রা অন্যায়ের সীমা পরিসীমা অতিক্রম করে ফেলছে, তখন। রোদ্দুর চেঁচিয়ে উঠলেন উমেদ মির্জা, কার সঙ্গে কি বলছো তুমি, হুঁশ আছে? রোদ্দুর বাবার দিকে তাকালো, আমি তো অন্যায় কিছু বলিনি বাবা,
তোমার কাছে আমি আগে, আমরা আগে, লতা চাচির কাছেও তার মেয়েরা আগে, তবে ছোট চাচ্চুর কাছে কেন বিকেল আগে না? এই যে দাদি ওকে সবসময় কথায় কথায় ছোট করে, এগুলো তোমরা কেন আমলে নাও না? ওর মা নেই, ও অসহায়, আমরা না হয় ওকে গুরুত্ব না দিতে পারি, কিন্তু তিনি আপন বাবা হয়েও কেন গুরুত্ব দেবেন না? রোদ, তোমাকে আমি ভদ্র ছেলে হিসেবেই জানতাম এতদিন। আমিও আপনাকে ভালো চাচ্চু হিসেবেই জানতাম, কিন্তু আপনি যে সবার আড়ালে অন্য সংসারে এতই মজে যাচ্ছেন, নিজের মেয়ের প্রতি এত অবহেলা দেখাচ্ছেন, এসব দেখার পর আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখার কোনো অবকাশ নেই। ওসমান মির্জা টেবিল ছেড়েই উঠে দাঁড়ালেন এইবার। মুখ থেকে ভয়াবহ শব্দের গালি বেরিয়ে আসতে চাইল তার। উমেদ মির্জা সামনে দেখে তিনি নিজের লাগাম টেনে বড় ভাইয়ের দিকে তাকালেন। তুমি ওকে সামলাও বড় ভাই, আমার হাতে শেষে না চর থাপ্পড় খায়। রোদ্দুরও উঠে দাঁড়ালো, সমান তেজ নিয়ে বলল, খেলে খাবো, তবু অন্যায়ের পক্ষে নাই। আপনি অস্বীকার করতে পারবেন বাইরে আপনার আরেকটা সংসার নেই? উমেদ মির্জা স্তব্ধ, স্তব্ধ ঘরের প্রতিটি সদস্য। এমনকি ঘরের প্রতিটি সদস্য নিঃশ্বাস নিতে ভুলে গেছে যেন। হাঁ করে চেয়ে একবার ওসমান মির্জার রক্তাভ মুখখানা দেখছে, আরেকবার রোদ্দুরের ছোঁড়া প্রতিটি বিষ বাক্যবান গিলছে। কি ভীষণ বাজে আর অস্বস্তিকর পরিবেশ। ওসমান মির্জা হতবিভল হয়ে পড়েছেন, রাগে ক্রোধে অন্ধ হয়ে শূন্যতা বোধ করছেন। এ বাহির কারো জানার কথা নয় বাইরে তার কি আছে না আছে। এই ছেলে জানলো কিভাবে? বিচ্ছুর বাচ্চা, মাটি খুঁড়েও সব বের করে ফেলে। মনে মনে বিড়বিড় করেন তিনি। দাঁত কিড়মিড় করে জানান দিচ্ছেন, নেহাত সামনে বড় ভাই আছে বলেই আদবের সঙ্গে এখনও মুখে কুলু পেটে রেখেছেন তিনি, নইলে রোদ্দুরকে বুঝিয়ে দিতেন কোথায় কি কিভাবে বলতে হয়। রোদ্দুর বাবার দিকে তাকালো, চোখে চোখ রেখে স্পষ্ট গলায় বলল, তোমরা তাকে খুব ভালো মানুষ মনে করো। সে অনেক কষ্টে আছে, তার ব্যথায় মর্মাহত হয়ে বিকেলকে যা নয় তাই বলো, অথচ জানোই না এই লোকটা বাইরে বাইরে একটা পুরো দুনিয়া সাজিয়ে ফেলেছে। সেখানে তার একটা ছেলেও আছে। ছেলে? অথচ মজার বিষয় হচ্ছে বিয়ে ছাড়াই তারা একটি সন্তান পয়দা করে ফেলেছে। এত বড় নির্লজ্জের মতো কাজ করে আবার তোমাদের সবার সামনে নিজেকে ভিকটিম সাজায়, ব্লেম দেয় ওই মেয়েটাকে, যে কিনা জানেও না ঠিক কোন দোষে ওর উপর আছড়ে পড়ে সবাই। দাদি খারাপ ভাষা করে, অথচ ওর মায়ের মৃত্যুতে ওর কোনো হাত ছিল? যার যার আয়ু সে তার রিজিকেই লিখিয়ে নিয়ে আসে। এরপরেও তোমরা কেউ সহমর্মিতা প্রকাশ করনি, ওই মেয়েটার দুঃখগুলো বুঝতে পারোনি, উল্টো নানানভাবে ওকে ছোট করেছো, অপদস্থ করেছো। আর চাও আমি মহান হই, আমি ভালো গুণাবলী সম্পন্ন মানুষ হই, যেখানে আমার বাপ চাচারাই এসব নিকৃষ্ট কর্মকাণ্ড। ছি! রেহমার দিকে তাকায় রোদ্দুর। মায়ের প্রতি অভিমান নেহাত কম নয় তার। বিকেলকে তো সে একটু সাপোর্ট করতে পারত, করেনি, বরং ছেলের শোকে নিজে মাথা পাগল হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। রোদ্দুর বলল, তুমিও না মা, মেয়েটাকে কোলে পিঠে মানুষ করলে অথচ চিনতে পারলে না, ওর মনে জমানো দুঃখ কষ্টগুলো একটু মমতা দিয়ে গলাতে পারলে না। ও আমায় কেন বলেছিল জানো? আমি ওকে ফোর্স করেছিলাম, তাই আমি ওকে ভয় দেখিয়েছিলাম, আমাকে বলতেই হবে, তাই ও আমাকে সব খুলে বলতে বাধ্য হয়েছিল। ওই বুড়ো ভামটা ও ব্যাড টাচ করেছিল বিকেলকে। লজ্জায় ভয়ে ও কাউকে এ কথা বলেনি, কাউকে না। আমিই ওকে জোর করি, বাধ্য করি। ও আমায় ইচ্ছেকৃতভাবে বলেনি, একটু মিথ্যে করে বলল কথাগুলো রোদ্দুর, বাবা আর মাকে অপরাধ বোধে ডোবাতে। আমি অর্পণের বাবাকে ইচ্ছে করে মারিনি। বুড়ো বয়সেও যার এত ছুকছুকানি, তাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? আর এই মারার জন্য ওরা যে আমাকে এটা করবে ওটা করবে, বাল ছিঁড়ে ফেলবে বলেছে, এগুলো কিচ্ছু করতে পারতো না, কারণ আমি প্রতিটা কথার রেকর্ড রেখেছি। ওই বুড়ো নিজের মুখে স্বীকার করেছে ও কি করেছিল বিকেলকে, কি বলেছিল বিকেলকে। এমনকি বিকেলই প্রথম না, আরও অনেক অনেক মেয়েকে। আমি সব কিছু ভিডিও ক্লিপে নিয়ে নেই, তারপরই ওকে ইচ্ছে মতো পেটাই। এরপর আমি ওই মেয়েদের ভেতর খুঁজে 2-3 জনের কাছেও যাই, এবং তাদের থেকেও কথার সত্যতা স্বরূপ মৌখিক নেই, সেগুলিও সব রেকর্ড করা আছে। যদি এগুলো ফাঁস করে দেই, থাকবে ওদের মান সম্মান? উল্টো আমাকে সবাই বাহবা দেবে। আমি তোমাদের এই ব্যাপারটা কেন বলিনি জানো? কারণ চেয়েছিলাম সময় মতো বোমা ফাটাতে, কিন্তু তার হতে দিলে কই। 2 দিন মাত্র বাড়িতে ঠিক করেছিলাম না বলে তোমরা সব ক্ষোভ জড়ো করে গিয়ে ফাটলে বিকেলের উপর। হায় রে, এই যদি হয় বড়দের আচরণ, তাহলে আমাদের থেকে কি আশা করো? রেহনুমা নিশ্চুপ, নিশ্চুপ উমেদ মির্জাও। ওসমান মির্জা কেবল শূন্য চোখে চেয়ে বাড়ির সকলেই স্থির। রোদ্দুর একটা নিঃশ্বাস ফেলে পরের কথাগুলো বলবার জন্য মুখ খুলতে নিতেই মেহেরজান নিস্তব্ধতাকে পায়ে পিষে ডাইনিদের মতো খ্যাক খ্যাক কণ্ঠে শুধালেন, ওই ছেমড়ির হইয়া তুই এত কথা কস কেন? ওই ছেমড়ি তোর কি লাগে? রোদ্দুর দাদির শকুনি চেহারার দিকে তাকিয়ে একটা হাসি ছুড়ে দেয়। জবাবটা এড়িয়ে গেল, কারণ সময় হয়নি। তবে হৃদয় থেকে ঠিকই জবাবটা বেরিয়ে এলো তার, শি ইজ দ্য ওয়ান মাই হার্ট চোজ। একটা ছোট নিঃশ্বাসও বেরিয়ে এলো উত্তরের সঙ্গে।